আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। সো তোমরা কিন্তু পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো, আজকে আমরা ঠিক রাত 8টা 30 মিনিটে নিউটনিয়ান বলবিদ্যার একটা ধামাকা ক্লাস শুরু করব। সো ঠিক সময় মতো তোমাদের মুন্না ভাইয়া উপস্থিত। সো সবাই একটু দ্রুত ক্লাসটিতে যুক্ত হয়ে যাও, এবং ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে ভাইয়ার কথা এবং তোমরা স্ক্রিন পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। যদি আমি তোমাদের একটু সময় দিয়ে নেই যাতে করে আলটিমেটলি সবাই একসঙ্গে যুক্ত হয়ে তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারবো। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো ভাইয়া, তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও কমেন্ট সেকশনে যে ভাইয়ার কথা এবং স্ক্রিন সবকিছু পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। এবং তোমরা যুক্ত হয়েছো কোথা থেকে, কে কোথা থেকে, কোন কলেজ থেকে আলটিমেটলি আমাদের সঙ্গে ক্লাস করতেছো এটাও জানাতে পারো, তাহলে তোমাদের সঙ্গে শুরুতেই একটু পরিচয় হয়ে গেল। ঠিক আছে, তোমাদের আলটিমেটলি আমরা বেশ কিছুদিন ধরে তোমাদের হচ্ছে ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে অনেকের সাথে চেনা পরিচিত হয়ে গিয়েছে, আস্তে আস্তে আমরা ক্লাসের মাধ্যমে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাব। তো সবাই একটু কোন জেলা থেকে ক্লাস করতেছো বা কোন কলেজ থেকে তোমাদের ইন্টারমিডিয়েট কোন কলেজ ছিল এটা আমাকে জানাতে পারো, তাহলে আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই একটু দ্রুত ভাইয়ার লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, সকল বন্ধুদের একটু মেনশন করে দেন যাতে করে সবাই জানতে পারে যে ভাইয়া আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিয়েছি। ওকে, সো আমি আমাদের সকল গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। সো তোমরাও একটু সব জায়গায় ক্লাসটা শেয়ার করে দাও এবং সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, সকল বন্ধুদের একটু মেনশন করে দাও এবং ক্লাসটা সব জায়গায় শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, এই তো সবাই আস্তে আস্তে আমরা চলে আসতেছি। সো শুরুতেই আমি কয়েকটা সেকেন্ড সময় দিয়ে নিব তোমাদেরকে। সো আজকে কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ক্লাস শুরু করব। সো খুবই 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 গুরুত্বপূর্ণ। এইখান থেকে তোমার সিকিউ বলো এমসিকিউ বলো সব আমাদের এখান থেকে আসে, বুঝছো? সো আমাদের এখানে সিকিউ আসবে আবার এমসিকিউ আসবে এই অধ্যায়টা। সো আমি আজকে তোমাদের মূলত এমসিকিউ পার্টটা আমরা দেখবো। সো এমসিকিউ পার্টটা কি আসলে শুধুমাত্র এমসিকিউ কাজে লাগবে না, এটা কিন্তু সিকিউ তেও কাজে লাগবে। সো আজকে আমাদের হচ্ছে বেশ কিছু কনসেপ্ট আছে, আমরা হচ্ছে বলবিদ্যার বল নিয়ে আলোচনা করব এবং আনত তল বরাবর, যেটা তোমাদের আলটিমেটলি সব থেকে বেশি ঝামেলার, যে ভাই একটা বস্তুকে আনত তল বেয়ে উপরে তুলতেছি অথবা নিচে নামাচ্ছি। এখন উপাংশ জিনিসটা আমাদের একটু ঝামেলা হয়। আজকে একটা জোস টেকনিক শিখাবো ইনশাল্লাহ, উপাংশ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, উপাংশ নিয়ে তোমাদের আর কখনোই কোনো ঝামেলা থাকবে না। তো সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া তোমরা পারফেক্টলি সবকিছু দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং সবার ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা কি ক্লাসটা শুরু করব, আমরা কি ক্লাসটা শুরু করব কিনা ভাইয়াকে একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো এই তো সবাই আমরা মোটামুটি চলে আসতেছি। সো সবাই একটু জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা কি ওভারঅল ক্লাসটা শুরু করতে পারি কিনা, আমরা ওভারঅল ক্লাসটা শুরু করতে পারি কিনা ভাইয়াকে একটু জানাও, ভাইয়াকে একটু কষ্ট করে জানাও যে ভাইয়া আমরা ওভারঅল ক্লাসটা শুরু করতে পারি কিনা। সো আমি পর্যাপ্ত তোমাদেরকে সময় দিয়ে ফেলছি। সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের এই এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে আলটিমেটলি প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ, টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, তাহলে আমাদের এইচএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল পাবো। সো আমরা কোনো হুদাই সময় নষ্ট করব না। সো চলো আমরা আমরা কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব, এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটাই চলে যাব। সো সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা দেখতেছি একদম রিসেন্ট সালেই প্রশ্ন, ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, ঢাকা বোর্ড 24-এ আসা প্রশ্ন। তো সবাই একটু ভাইয়াকে বলো যে চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া এই প্রশ্নটা পারা যায় কিনা, সবাই একটু চেষ্টা করো পারা যায় কিনা। একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, আমি আশা রাখবো সবাই তোমরা পারবা। সো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলা আছে যে বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক, বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক, ভর বেগ নাকি ভরবেগ নাকি বল, কোনটার সমানুপাতিক, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে নেই ভাইয়া, যে আমি সবসময় মজার ছলে বলি যে ভাইয়া যত পারো আমার ক্লাসে ভুল করো, অর্থাৎ তুমি যেটা জানো বা তোমার কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে তুমি সেটা খুব সুন্দরভাবে কমেন্ট সেকশনে জানাই দিবা। ওকে, তুমি সেটা কি করবা, খুব সুন্দরভাবে কমেন্ট সেকশনে জানাই দিবা। যদি ঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ভাইয়ার পক্ষ থেকে কনগ্রাচুলেশন। আর যদি ভুল হয় কোনো সমস্যা নাই, তোমাদের মুন্না ভাইয়া তোমাদের সঙ্গে আছি। তোমার যাতে এই প্রশ্নটা নেক্সট টাইম পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আসলে যাতে ভুল না হয় সেই কনসেপ্টটা ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে আমার। তার মানে মানুষ কিন্তু ভুলের মাধ্যমেই শিখতে পারে। তুমি যদি তোমার মধ্যে থাকা কোনো একটা কনসেপ্ট, ধরো আলটিমেটলি ঝামেলা আছে বা ভুল আছে, তুমি ভুল ভাবে শিখছো, তুমি যদি ভাইয়াকে না বলো বা ভাইয়ার কাছে না প্রকাশ করো তাহলে তো ভাইয়া জানবো না, ভাইয়ার তো আর অন্তর্জামী না যে তোমার এই এই টপিকের সমস্যা ভাইয়া সুন্দর মতো ক্লিয়ার করে দেবো। তোমাদেরকে বলতে হবে, তোমাদেরকে আলটিমেটলি ভুল করলে আমি বিষয়টা বুঝতে পারবো। সো কেউই কোনো হেজিটেশন ফিল করবে না, সবাই কমেন্টে উত্তর দিবা, ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, ভাইয়া খুব সুন্দরভাবে, সঠিক হলে ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাবো, আর যদি ভুল হয় কোনো সমস্যা নাই, ওই জিনিসটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করাই দিব। ওকে, তো চলো এই তো সবাই পারছো, সবাই পারছো, আরে জোস, সবাই সি নাম্বার সি নাম্বার সি নাম্বার, অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা,
সো আমরা বলছি যে ভাইয়া সি নাম্বারটা অর্থাৎ আমাদের ভরবেগ, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার কি ভরবেগ। এটা থিওরি টাইপ একটা প্রশ্ন। সো আমি একটু তবুও আলোচনা করি। দেখো আমাদের জড়তা কি, আসলে জড়তা কি, যে ভাইয়া একটা গতিশীল বস্তু ওই গতিশীল অবস্থায় চলতে থাকবে, আলটিমেটলি থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে আমাদের জড়তা, তাই না? সো এখন যদি আমরা বলি যে ভাইয়া একটা আলটিমেটলি হচ্ছে গতিশীল, দেখো একটা ধরো আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা ধরো আমাদের হচ্ছে গতিশীল গতিশীল অবস্থায় আছে। সেই গাড়িটাকে আমাদের থামাতে, আমরা যদি থামাতে চাই, আবার এই গাড়িটার মধ্যে যদি আমাদের কি আসে ভাইয়া, এই গাড়িটা ধরো ভিতরে মানুষ আছে, যদি আমরা এখন থামাতে চাই তাহলে দুইটার ক্ষেত্রেই কি আমাদের সমান সমান হবে? না। আলটিমেটলি আমাদের এই গাড়িটা থামাতে মোটামুটি সহজ হলেও এই গাড়িটা আমাদের থামাতে একটু আমাদের কি কঠিন হবে, কারণ এখানে আলটিমেটলি ভিতরেও মানুষ আছে, এখানে গতি জড়তা অর্থাৎ আমাদের ভরবেগের জড়তা কাজ করবে, ঠিক আছে? আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে ভাইয়া আলটিমেটলি আমরা তো দেখলাম যে ভাইয়া চলনশীল মানে চলমান একটা যদি গাড়ি থাকে তাহলে আমরা কিভাবে আলটিমেটলি থামাতে পারি, ঠিক আছে? এখন যদি আমরা বলি যে ভাইয়া একটা হালকা বস্তু গতিশীল করা যতটা সহজ, ধরো আমার এই গাড়িটা, ধরো আমার একটা মনে করো হচ্ছে একটা গাড়ি আছে, এই গাড়ির ভিতরে কিছু নাই, তাহলে আমি এখন বাহির থেকে আমরা হচ্ছে বেগ প্রদান করব, বল প্রদান করি, যাই প্রদান করি না কেন, এটাকে বেগ অর্থাৎ গতিশীল করতে যে আমাদের হচ্ছে যতটা সহজ হবে, ঠিক আমাদের একটা গাড়ির মধ্যে ধরো একজন মানুষ বা কয়েকজন মানুষ আমি বসাই দিলাম, এটা যদি আমরা ভি বেগ প্রাপ্ত করতে চাই তাহলে কিন্তু এটা কিন্তু একটু কঠিন হবে, ঠিক আছে? তার মানে দেখো আমার কি কাজ করতেছে, ভরও কাজ করতেছে, আমার কি কাজ করতেছে, বেগও কাজ করতেছে, মেইনলি আমাদের গতি জড়তার পিছনে। তার মানে আমরা বস্তুর গতি জড়তার কোনটি সমানুপাতিক, আমরা সিঙ্গেল অনেকেই ভুল করে থাকি যে ভাই শুধুমাত্র বেগ দেখায় দেয়, শুধুমাত্র বেগ না, কিন্তু শুধুমাত্র ভরও না, দুইটাই কাজ করবে, অর্থাৎ আমাদের ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা ভরবেগ, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট অ্যান্সার কি ভাইয়া, ভরবেগ। ওকে, সো তোমরা ইতিমধ্যে সবাই পেরে গেছো, সবাইকে ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। সো নেক্সটে যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা সবাই ইতিমধ্যেই জানো। দেখো তোমরা আমাদের এই ক্লাসের, আমরা দেখো সুন্দর মতো তোমাদেরকে ক্লাসে খুব সুন্দর করে নোট করাই দেই, অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেই। এখন কষ্ট করে ক্লাসের মধ্যে কেউ আলটিমেটলি কি তোমরা নোট করতে যাও না, এখন জাস্ট ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কারণ আমরা পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ক্লাসের দাগানো স্লাইডটা তোমরা কোথায় পাবা? তোমাদের জন্য কিন্তু আমরা ডেডিকেটেড ভাবে একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি। সো টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যারা এখনো জয়েন করো নাই, অধিকাংশই জয়েন করে ফেলেছো, যারা এখনো জয়েন করো নাই তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সকল ধরনের ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবা, আমাদের সাজেশন পিডিএফ বলো, আমাদের ক্লাসের পিডিএফ বলো, সবকিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে খুব সুন্দরভাবে প্রতিদিন আপডেট করে দেওয়া হয়। এবং তোমাদের যারা এইচএসসি 25 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু আমরা ডেডিকেটেড কি ভাইয়া, ডেডিকেটেড একটা গ্রুপ খুলেছি। সো এই গ্রুপে যুক্ত হয়ে যাও, আলটিমেটলি সকল ধরনের ক্লাসের ইনফরমেশন সবকিছু এখানে আপডেট জানাই দেওয়া হয়। ওকে, সো আচ্ছা, সো আলটিমেটলি আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। সো পরবর্তী প্রশ্নটা, এটা আমি আশা রাখবো কেউ ভুল করবে না। তো দেখো এটা কোথায়, যশোর বোর্ডে আসা একটা প্রশ্ন, সবাই একটু চেষ্টা করে দেখি কি বলছে, যে ভাইয়া মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়, মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়। সো এই অধ্যায়ের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের এই মৌলিক বলটা ভাইয়া, এই মৌলিক বল কনসেপ্টটা একদম 100% গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তোমরা সামনের এইচএসসি পরীক্ষায় এই মৌলিক বল কনসেপ্ট থেকে একটা এমসিকিউ তুমি মাস্ট পাবা। এইখান থেকে কি একটা এমসিকিউ তুমি কি ভাইয়া, একটা এমসিকিউ মাস্ট ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে অবশ্যই আসবে, 100% শিওর। এই মৌলিক বল ভাইয়া 100% শিওর যে কোনো একটা বোর্ডে অবশ্যই আসবে মৌলিক বল কনসেপ্ট থেকে। এখন মৌলিক বল মূলত কয়টা, এই প্রশ্নটা আমরা সমাধান করার পরে মৌলিক বল নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। সো ভাইয়া একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে উত্তর জানাও দেখি যে আমাদের মৌলিক বল মূলত কয়টা, এটা একদম জম্মের একটা সহজ প্রশ্ন, একদম সহজ একটা প্রশ্ন। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। এই তো ইতিমধ্যেই সবাই উত্তর করা শুরু করে দিয়েছো, আর জোস। এই তো, তার মানে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া, অ্যান্সারটা কিন্তু আমাদের মৌলিক বল কয়টা, চারটা। একদম 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 সহজ একটা প্রশ্ন, অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে আমাদের গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তো এখন মৌলিক বল থেকে ভাইয়া কি কি পড়তে হবে? ভাইয়া তো আপনি বললেন যে সামনের এইচএসসি পরীক্ষায় 100% শিওর থাকো এখান থেকে যে কোনো একটা বোর্ডে অবশ্যই 1 মার্ক তোমরা এমসিকিউ কমন পাবা। এখন আমরা মৌলিক বল যে চারটা, এই চারটা থেকে আমরা মূলত কি কি পড়বো? সো চলো আমরা একটু দেখে নেই যে ভাইয়া এখান থেকে মূলত আমাকে কি কি পড়তে হবে। আমার কথা যদি এখন মনোযোগ দিয়ে তোমরা শোনো, তাহলে এই মৌলিক বল থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে, একটু পরে আমরা সমাধান করব। তুমি যদি এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা, এই যে সামনেই উত্তর করতে পারবা যখন আমরা প্রশ্ন সমাধানে যাব। তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন ভাইয়া। সো মৌলিক বল আপনারা বললেন কয়টা, মৌলিক বল থেকে মৌলিক বল, দেখো আমরা মৌলিক বল নিয়ে একটু কথাবার্তা বলবো। সো সো আমাদের কি ভাইয়া, মৌলিক বল মোট কয়টা, মৌলিক বল হচ্ছে মোট চারটা। মৌলিক বল কয়টা ভাইয়া, মৌলিক বল হচ্ছে মোট চারটা।
এটা আপনারা বিশ্বাস করবেন, বোর্ডের পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছিল। দেখো আমি কিন্তু ক্লাসে শুধুমাত্র তোমাদেরকে বোর্ডের প্রশ্ন সমাধান করার পাশাপাশি আর কি করি, কোন প্রশ্নটা এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু হিন্স দিয়ে দেয়। কারণ তোমাকেই কিছুদিন পর এডমিশন টেস্টে বসতে হবে, তোমার যদি এখন থেকেই একটু আইডিয়া থাকে ভাইয়া আমাদের এই বোর্ডের প্রশ্নটা এডমিশন টেস্টেও আসতে পারে, তাহলে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে থাকবে। এই জন্য আমি চেষ্টা করতেছি আমার ক্লাসে তোমাদেরকে আলটিমেটলি বোর্ডের পাশাপাশি সামনের যে মহাযুদ্ধ এডমিশন টেস্ট সেটার জন্য একটু ইউজ টু করার জন্য। ওকে, সো দেখো আমাদের মৌলিক বল কয়টা ভাইয়া? মৌলিক বল হচ্ছে মোট 4টা। মৌলিক বল 4টা। এখন কি কি ভাইয়া এখান থেকে মূলত আমাদের পড়তে হবে কি কি? তো আমি তোমাকে যদি একটু সুন্দর মতো আইডিয়া দেই যে ভাইয়া পড়তে হবে যে আমাদের সর্বপ্রথম যে ভাইয়া মৌলিক বল 4টা, নিচের কোনটি মৌলিক বল নয় বা নিচের কোনটি মৌলিক বল, এই টাইপের মানে 4টা আমাদের বলের নাম, বলের নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কি ভাইয়া? বলের নাম, বলের নাম 4টা, বলের নাম 4টা আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপরে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার আন্ডারে রাখলাম, সেটা হচ্ছে কোন কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে কোন বলটা উদ্ভূত হয় এটা। তারপরে আমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 2 স্টারের মধ্যে আমি রাখলাম উদাহরণ। উদাহরণ, ঠিক আছে? আরো অনেক অনেক ইনফরমেশন আছে, পাল্লা আছে। সো ওই বিষয়গুলো একটু লেস ইম্পর্টেন্ট। এখন এই শেষ মুহূর্তে আমরা এমন ভাবেই পড়বো যেটা আমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বারবার পরীক্ষা আসে। দেখো তুমি যদি এই 3টা জিনিস, তুমি যদি ভাইয়া এই 3টা জিনিস ইনশিওর করতে পারো যে ভাইয়া আমার এই 3টা জিনিস মনে থাকবে, তাহলে এখান থেকে ইনশাল্লাহ 1 মার্ক কমন পাবা। এখন কথা হচ্ছে যে ভাই এই 3টা আমাদের না কণাগুলো মনে থাকে না, দেখো মুখস্থ থাকে না, কোনো সমস্যা নাই। মুন্না ভাইয়া আজকে জোস একটা টেকনিক শিখাই দিব, উদাহরণের না উদাহরণ, কণা সবকিছু তোমরা আলটিমেটলি কি করতে পারবা, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তুমি প্রশ্নের অপশন দেখে উত্তর বলে দিতে পারবা, প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবা। আজ থেকে আর কোনো মুখস্থ করার দরকার নাই। মুন্না ভাই এত আছে তাই না? ও আরেকটা কথা, আরেকটা 4 নাম্বার একটা জিনিস লাগবে, সবলতার ক্রম, এটাও আসে। সবলতার ক্রম কি ভাইয়া? সবলতার ক্রম, এই 4টা জিনিস। তো চলো এখন আমরা এক এক করে সবকিছুই পড়ালেখা করব। তো সর্বপ্রথম আমরা কি জানি যে ভাইয়া আমাদের মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল আছে একটা আমাদের। কি ভাইয়া? মহাকর্ষ বল আমরা পড়লাম। চলো তারপরে আমরা পড়বো হচ্ছে তড়িৎ চৌম্বক বল, আরেকটা জানি তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল আমরা কি জানবো ভাইয়া? তড়িৎ চৌম্বক বল। তারপরে আমরা কি জানি যে ভাইয়া আমাদের হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আর একটা কি জানি আমরা যে ভাইয়া দুর্বল নিউক্লিয় বল। কি ভাইয়া? দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, এখন চলো যে ভাইয়া সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হয়, এইটা আমাদের অনেকেরই মনে থাকে না। সো আমি এখন তোমাদেরকে খুব সুন্দরভাবে এই জিনিসটা একটু দেখানোর ট্রাই করব। সো আজকের পর থেকে ইনশাআল্লাহ তোমাদের আর কখনোই মুখস্থ করতে হবে না, আজকের পর থেকে কখনোই মুখস্থ করতে হবে না, অটোমেটিক তুমি পেয়ে যাবা। সো আমাকে একটু বলো দেখি তোমরা যে ভাইয়া মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়ে থাকে? মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়ে থাকে? সবাই একটু বলো দেখি, সবাই একটু বলো দেখি যে ভাইয়া মহাকর্ষ বলটা কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়ে থাকে? মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়ে থাকে? একটু বলো তো দেখি ভাইয়া, দেখি সবার আগে কে পারো তোমরা। দেখো তোমরা যারা পারতেছো না কোনো সমস্যা নাই, মুন্না ভাইয়া স্পেশাল টেকনিক শিখাই দিয়ে। দেখো আমাদের মহাকর্ষর ইংরেজি কি বাবা? মহাকর্ষর ইংরেজি হচ্ছে গ্রাভিটি না? সো আমাদের মহাকর্ষর ইংরেজি কি? গ্রাভিটি, গ্রাভিটি। সো এই গ্রাভিটি কখনোই আমরা ভুল করবো না, মহাকর্ষ মানেই গ্রাভিটি। সো মহাকর্ষ আলটিমেটলি গ্রাভিটি থেকে আমরা মনে রাখবো যে ভাইয়া গ্রাভিটন। কি? গ্রাভিটন, গ্রাভিটন। সো মহাকর্ষের ইংরেজি কি? গ্রাভিটি। সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড মনে রাখার জন্য। দেখো আজকের পর থেকে আর কখনোই তোমাকে মুখস্থ করা নিয়ে প্যারা খাইতে হবে না, তুমি প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারো। তাহলে মহাকর্ষের ইংরেজি কি? গ্রাভিটি। সো গ্রাভিটি থেকে গ্রাভিটন, গ্রাভিটি থেকে কি ভাইয়া? গ্রাভিটন। তারপরে দেখো তড়িৎ চৌম্বক বল। ভাই এই তড়িৎ কথাটা থাকলেই কোনো কিছু আলটিমেটলি এটার টেকনিকের কোনো প্রয়োজন হয় না। সো আমাদের তড়িৎ চৌম্বক থাকলে কি হয়? ফোটন। তড়িৎ চৌম্বক থাকলেই আমাদের তড়িৎ যেখানেই থাকবে সেখানেই ফোটন চলে আসবে। ওকে, এখন আসো যে ভাইয়া সবল নিউক্লিয় বল আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সো দেখো এইখানে তোমার নামের মধ্যে উত্তর লুকায়িত অবস্থায় আছে। তাহলে দেখো সবল, এই যে সবলের কি দ্বারা শুরু হয়েছে? দন্ত স। সো এই দন্ত শকে দেখো আমি একটু কাস্টমাইজ করবো, এই দন্ত শকে এই মাথাটা ঘুরাই দিলে কি হয় ভাইয়া? ম হয়ে যায় না? সো এই ম থেকে আমরা পাবো হচ্ছে মেসন, মেসন অথবা এটাকে গ্লুঅনও বলা হয়, গ্লুঅন, মেসন বা গ্লুঅন। ঠিক আছে, সো আমরা কি পাইলাম? দন্ত স থেকে আমরা স এর মাথাটা ঘুরে দিলাম ম, এই ম থেকে মেসন বা গ্লুঅন। আবার দুর্বলের এই যে দেখো দুর্বলের ব, এই ব থেকে আমরা দুইটা জিনিস মনে রাখতে পারবো। কয়টা? দুইটা জিনিস। এক নাম্বারটা হচ্ছে যে ভাইয়া বোসন, দুর্বল নিউক্লিয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়ে থাকে? বোসন। আরেকটা হচ্ছে এটা থেকে আমরা উদাহরণ, উদাহরণ যে ভাইয়া বিটা ক্ষয়, বিটা ক্ষয়। তোমাকে প্রশ্ন আসতে পারে, এটা অনেকবার এডমিশন টেস্ট বলো, বোর্ড বলো, এইচএসসি পরীক্ষা বলো, সব জায়গায় আসছে যে ভাই বিটা ক্ষয় কোন বলের কারণে হয়? বিটা ক্ষয় কোন বলের কারণে? দুর্বল নিউক্লিয় বলের কারণে। সো দেখো আমরা দন্ত স থেকে ম,
ম থেকে মেসন, ব থেকে দুইটা জিনিস পাবো, বোসন, বিটা ক্ষয়। এখন বিটা ক্ষয় এই জায়গাটাতে তোমার আরেকটু ভাবে আসতে পারে। এখন বিটা ক্ষয় কখন হয় তোমরা কেউ বলতে পারবা? যে ভাই বিটা ক্ষয় কি, বিটা ক্ষয় কি এমনি এমনি হয়? বিটা ক্ষয় কি এমনি এমনি হয়? কখনোই না। বিটা ক্ষয় কিভাবে হয় আসলে? বিটা ক্ষয় তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে হয়। কি ভাইয়া? তেজস্ক্রিয় ভাঙ্গন। বিটা ক্ষয় কিসের কারণে হয়? তেজস্ক্রিয় ভাঙ্গন। সো তোমার পরীক্ষায় এটা অলরেডি অনেকবার বোর্ডে আসছিল যে তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের জন্য দায়ী। সো সেটা কি হবে? আমাদের বিটা ক্ষয়ের জন্য। ঠিক আছে? সো এখন দেখো তো আমরা কি আর কখনো ভুল করব ভাইয়া? আমরা কি কখনো আর ভুল করব? আমরা কি কখনো আর ভুল করব কণাটা? সো দেখো আমি আবার একটু রিমাইন্ডার করে দেই। দেখো আমাদের তড়িৎ মহাকর্ষ বল, মহাকর্ষ, গ্রাভিটি, গ্রাভিটি থেকে গ্রাভিটন, তড়িৎ মানেই ফোটন, তারপরে সবল নিউক্লিয় বল, স থেকে ম, মেসন বা গ্লুয়ন, তারপরে দুর্বলের ব থেকে দুইটা জিনিস, বোসন এবং বিটা ক্ষয়। সো আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখে ফেললাম। ঠিক আছে? আমরা কি কি শিখলাম? যে ভাই বলের নাম শিখলাম, কণা শিখলাম। ওকে, এখন উদাহরণ এবং সবলতা। সো সবলতার ক্রমটাই যদি আমরা আসি, সবলতার ক্রম অনেকবার আসছে, আমরা অনেক সময় ভুল করি। তোমরা একটু বলো তো দেখি, সব থেকে দুর্বল বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল নাকি অন্য কিছু? সব থেকে দুর্বল নিউক্লিয় বল কোনটা? সব থেকে দুর্বল নিউক্লিয় বল কোনটা? দেখো, সবলতার ক্রম, সবলতার ক্রম। দেখো আমরা যদি সবলতার ক্রমটা দেখি, এখান থেকেও ভাইয়া পরীক্ষায় আসে, এখান থেকেও পরীক্ষায় আসে। দেখো সব থেকে শক্তিশালী বল হচ্ছে, সব থেকে শক্তিশালী বল, সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। নামের সাথে কাজের মিল আছে। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। ঠিক আছে? সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এখন কথা হচ্ছে তাহলে সব থেকে দুর্বল বল কি দুর্বল নিউক্লিয় বল? কখনোই না। একটার সাথে নামের সাথে কাজের মিল আছে, আর একটার সাথে কিন্তু নামের সাথে কাজের মিল নাই। তার মানে আমাদের সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরেই আসবে হচ্ছে তড়িৎ চুম্বক বল, তারপরেই আসবে হচ্ছে তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল। তারপরেই আসবে হচ্ছে আমাদের কি? দুর্বল নিউক্লিয় বল। তারপরেই আসবে আমাদের দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তারপরেই আসবে আমাদের কি ভাইয়া? সব থেকে কম শক্তিশালী হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। ঠিক আছে? আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় এটা নিয়ে আরো ইন ডিটেলস কথাবার্তা বলবো। তো আমি যদি একটু বলি যে ভাইয়া ধরো তুমি আর আলটিমেটলি তুমি আর তোমার একটা ফ্রেন্ড পাশাপাশি দাঁড়ায় আছো, এখন তোমাদের মধ্যে কোন আকর্ষণ বল কাজ করে জানো? সেটাই মহাকর্ষ বল। মহাকর্ষ বল খুবই নগণ্য, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। তার মানে সব থেকে দুর্বল কোনটা? এটা অনেকবার পরীক্ষায় আসছে ভাইয়া। সব থেকে দুর্বল কোনটা? সব থেকে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। এটা দুর্বল নিউক্লিয় বল ভাবা যাবে না। ওকে, তাহলে দেখো আমরা সবলতার ক্রমটাও কিন্তু খুব সুন্দরভাবে পড়ে ফেললাম। এখন আরেকটা জিনিস লাগবে আমাদের, উদাহরণ। এখন উদাহরণগুলোর মধ্যে দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে উদাহরণ। এইটা থেকে আমাদের উদাহরণ মনে রাখতে হবে, দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ। তো দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ একটাই সব থেকে বেশি আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে বিটা ক্ষয় বা তেজস্ক্রিয় ভাঙ্গন। এখন এই যে তড়িৎ চুম্বক বল, এটারও উদাহরণ আমাদেরকে সব থেকে বেশি আসে। এই দুইটা জিনিসের উদাহরণ মাস্ট তোমাকে লাগবে। এখন তড়িৎ চুম্বক বলের উদাহরণ কিন্তু অনেকগুলান ভাইয়া, তড়িৎ চুম্বক বলের উদাহরণ অনেকগুলান। এখন এইগুলান মনে রাখবো কিভাবে? র্যান্ডমলি যখন আমরা উদাহরণ মুখস্থ করতে যাই তাহলে কিন্তু কি হয় যে ভাইয়া আলটিমেটলি একটা বা দুইটা বা তিনটা মনে থাকে, বাকিগুলো মনে থাকে না। সো আমরা এই উদাহরণ, সকল উদাহরণ মনে রাখার জন্য একটা জোস একটা টেকনিক বা ছন্দ ইউজ করব। সেই ছন্দটা একটু দেখেন যে ভাইয়া তড়িৎ চুম্বক বলের, তড়িৎ চুম্বক বলের, তড়িৎ চুম্বক বলের, তড়িৎ চুম্বক বলের, তড়িৎ চুম্বক বলের উদাহরণ, তড়িৎ চুম্বক বলের উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো সেটা একটু দেখেন। সেটা হচ্ছে যে ভাইয়া ঘোড়ার আসর, ধরো অনেকগুলান ঘোড়া একসাথে বাধাই করে রাখছে। ঠিক আছে? ওই যে ঘোড়ার যেখানে অনেকগুলান বাধাই করে রাখে সেটাকে আস্তাবল বলা হয়। সো আমরা এই যে ঘোড়ার আসর, ঘোড়ার আসর এইটা থেকে দেখো প্রত্যেকটা ওয়ার্ড ভাঙাবো, প্রত্যেকটা আমাদের উদাহরণ চলে আসবে। এই যে ঘ থেকে আমরা পাবো হচ্ছে ঘর্ষণ বল। ঘ থেকে আমরা কি পাবো ভাইয়া? ঘর্ষণ বল। সো ঘর্ষণ বল কোন বলের উদাহরণ? আমাদের তড়িৎচুম্বক বলের উদাহরণ। তারপরে র থেকে আমরা পাবো, এখানে থেকে র থেকে কি পাবো ভাইয়া? রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক, রাসায়নিক বিক্রিয়া। কি পাবো আমরা? রাসায়নিক বিক্রিয়া। তারপরে দেখো আ থেকে আমরা পাবো কি? আ থেকে আমরা পাবো হচ্ছে আণবিক গঠন। আ থেকে কি পাবো ভাইয়া? আণবিক গঠন, আণবিক গঠন পাবো। আ থেকে আণবিক গঠন একবারেই পড়াই নিচ্ছি, মৌলিক বল কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা দেখবা খুব স্পিডে আলটিমেটলি মৌলিক বলের কনসেপ্ট সবকিছু আমরা উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই দন্ত স থেকে দেখো, দন্ত স থেকে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বল। আর দন্ত স থেকে আমরা আরো একটা পাবো যে ভাইয়া স্প্রিং বল, স্প্রিং বল। ঠিক আছে? সো দেখো এই কয়েকটা আমাদের হচ্ছে তড়িৎচুম্বক বলের উদাহরণ, তড়িৎচুম্বক বলের উদাহরণ। অথবা এখান থেকে আরো একটা জিনিস পাইতে পারি, দন্ত স থেকে মোট তিনটা জিনিস পাওয়া যায়। দন্ত স থেকে কয়টা ভাইয়া? তিনটা জিনিস। তোমরা বলতে পারো হচ্ছে স্পর্শ বল বলতে পারো, স্পর্শ বল বলতে পারো। ওকে, সো দেখো আলটিমেটলি আমরা খুব সুন্দরভাবে তড়িৎচুম্বক বলের অনেক কয়টা উদাহরণ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা,
এই 6টা র্যান্ডমলি মনে রাখাটা একটু টাফ, তোমাদের অনেকেই ভুলে যাও। সো ভাইয়া একটা স্পেশাল টেকনিক দিলাম, সেটা কি? ঘোড়ার আসর। ঘোড়ার আসর, প্রত্যেকটা ওয়ার্ড ভাঙাবা, প্রত্যেকটা উদাহরণ পেয়ে যাবা। সবাই ক্লিয়ারলি বুঝছো ভাইয়া? সবাই ক্লিয়ারলি বুঝছো? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? বলো তো দেখি আমরা এটা সবাই বুঝতে পারলাম কিনা? সবাই বুঝতে পারলাম কিনা একটু বলো দেখি ভাইয়ারা, সবাই বুঝতে পারছে কিনা? সবাই যদি বুঝতে পারো তাহলে চলো এখন আমরা আমাদের মেইন খেলায় চলে যাব। এখন আমরা কি করব ভাইয়া? আমাদের মেইন খেলায় চলে যাব। সো চলেন এখন তোমাদের পালা, দেখি সবার আগে কে কে উত্তর করতে পারো। এখন তোমরা জাস্ট আমাকে উত্তর বলবা, সবাই দ্রুত। যারা এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শুনছো ধৈর্য ধরে, এখন সবাই উত্তর করতে পারবা। দেখো, তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে আলটিমেটলি কোন কণা কাজ করে? সিলেট বোর্ডে আসা প্রশ্ন, সবাই একটু উত্তর করো। এই ক্লাসে উপস্থিতি কমে গেছে কেন? আল্লাহ, ক্লাসে উপস্থিতি কমে গেছে কেন? ক্লাসে তোমরা ঠিক মতো শেয়ার করো নাই এবং বন্ধুদের মেনশন করো নাই। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই, বন্ধুদের মেনশন করেন নাই, একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দেন নিজের টাইম লাইনে, সকল বন্ধুদের মেনশন করেন এবং মেনশন করে বা শেয়ার করে ভাইয়াকে একটু বলেন যে ভাইয়া শেয়ার ডান। যারা এখনো শেয়ার করি নেই ভাইয়া দ্রুত একটু শেয়ার করেন। যারা এখনো, আমি একটু কমেন্ট দেখবো যে কারা কারা আলটিমেটলি আপনারা শেয়ার করতেছেন। যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন যে ভাইয়া শেয়ার ডান। ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন শেয়ার ডান, দ্রুত ভাইয়াকে দ্রুত কমেন্ট সেকশনে লেখেন শেয়ার করে শেয়ার ডান। ওকে, সো দেখো, তড়িৎ চৌম্বক বল, ভাইয়া একটু আগেই তোমাদেরকে টেকনিক শিখাই দিছি ভাই। তড়িৎ মানেই তোমরা কি লাগাবা? তড়িৎ মানেই হচ্ছে ফোটন। তড়িৎ মানেই কি ভাইয়া? ফোটন। সো এটাকে মুখস্থ করতে হবে না, কখনোই না। সো আমাদের ঘ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, ফোটন ফোটন ফোটন। এই তো সবাই উত্তর করে ফেলছো, সাবাস। ওকে, সবার আগে পড়ি, তারপরে হচ্ছে জোহরা, এই তো সবাই উত্তর করে ফেলছো। স্নেহা, ওকে ঠিক আছে। মুনতাহা, তাসলিমা, ওকে। সো দেখো, খুবই সহজ, তড়িৎ মানেই ফোটন। সো আমরা যদি পরবর্তীতে যাই, এখন তোমরা সবাই পাবা। দেখো, এটা কি বলছে যে কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ের কারণে মহাকর্ষ বলের উৎপত্তি হয়? ভাই টেকনিক কি শিখাইছি রে? মহাকর্ষ। সবাই উত্তর করো, সবাই দ্রুত, সবাই উত্তর করো দেখি। আমি একটু আগেই টেকনিক কি শিখাইছি? মহাকর্ষ। মহাকর্ষর ইংরেজি কি বাবারা? মহাকর্ষর ইংরেজি কি? সেখান থেকে হেল্প নিয়ে তোমরা উত্তর করতে পারবা। মহাকর্ষর ইংরেজি কি ভাইয়ারা? মহাকর্ষর ইংরেজি কি? সবাই দ্রুত একটু উত্তর করেন যে ভাইয়া মহাকর্ষর ইংরেজি কি। ওইখান থেকে তোমরা হেল্প নিয়ে খুব সুন্দর মতো এই প্রশ্নের উত্তর করে ফেলতে পারবা। ঠিক আছে, এই তো সবাই শেয়ার ডান বলতেছো। স্নেহা, ধন্যবাদ ভাইয়া। যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু দ্রুত ভাইয়াকে শেয়ার করে বলেন যে ভাইয়া শেয়ার ডান। যারা এখনো শেয়ার করেন নাই তারা দ্রুত একটু শেয়ার করে বলেন শেয়ার ডান। এই তো মুনতাহা সবার আগে অ্যান্সার করছো যে ভাইয়া আমাদের কি হবে। দেখো, মহাকর্ষ বল, মহাকর্ষের ইংরেজি কি? গ্রাভিটি। মহাকর্ষের ইংরেজি কি ভাইয়া? গ্রাভিটি। সো আমরা কি শিখেছি? এই গ্রাভিটি থেকেই আসবে আমাদের গ্রাভিটন। অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ক নাম্বারটা রাইট আনসার। সবাই পারছো, এই তো সবাই পারতেছো। এই তোমরা কমেন্ট সেকশনে সবাই উত্তর করবা, সবাই উত্তর করবা। আলটিমেটলি ভুল হোক কোনো সমস্যা নাই, ভাইয়া তো আছি তাই না? তোমরা অনেকেই মনে করো আল্লাহ, ভুল হলে টিচার কি মনে করবে, আবার বন্ধু বান্ধব কি মনে করবে, সবাই হাসাহাসি করবে। না ভাই, এরকম থাকলে আলটিমেটলি শিখতে পারবে না। মানুষ ভুলের মাধ্যমে শিখতে পারে। ওকে, তো কোনো সমস্যা নাই, সবাই মন খুলে তুমি যেটা জানো সেটা তুমি কমেন্ট সেকশনে অবশ্যই ভাইয়াকে জানাবা। ওকে, আচ্ছা, এই তো গ্রাভিটন আর জোশ, সাবাস। ওকে, সবাই পারছো, ধন্যবাদ। চলো আমরা তাহলে পরবর্তীতে যাই, দেখি এটা পারো কিনা। দেখো, নিচের কোন বলটি সব থেকে দুর্বল বল, অথবা নিচের কোন বলগুলোর মধ্যে সব থেকে দুর্বল বল কোনটা? এখন তোমরা অনেকেই ধাপ করে এই যে দুর্বল নিউক্লিয় বল দাগাই দিবা যে ভাই সব থেকে দুর্বল, নামের সাথে কাজের মিল আছে। একটু আগেই তোমাদেরকে নোট ডাউন করে দিয়েছিলাম যে ভাইয়া কি কি পড়তে হবে। কণা, সবলতার ক্রম, উদাহরণ, আলটিমেটলি এগুলো জিনিস কিন্তু পড়তে হবে। দেখো, ওইখান থেকে বারবার প্রশ্ন আসতেছে। তো সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া, এটা কি হবে? সব থেকে দুর্বল বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল। এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দিলে কি চলবে? কখনোই না। এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না ভাইয়া, এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। সব থেকে দুর্বল বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার। এই তো মুনতাহা সবার আগে অ্যান্সার করছো যে ভাইয়া গ নাম্বার। ওকে, ধন্যবাদ সবাইকে। সো তার মানে কি, আমাদের কখনোই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। এই তো আমাদের তুষার ভাইও ক্লাস করতেছে, দেখছো আমাদের টিচার প্যানেলের কত আমরা ডেডিকেশন দিয়ে তোমাদের জন্য কাজ করতেছি। ঠিক আছে, তোমাদের তুষার স্যার আলটিমেটলি হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের টিচার, সেও ক্লাস করতেছে। দেখো কত মনোযোগী স্টুডেন্ট ভাই, সে উত্তর করছে এবং সঠিক উত্তর করছে। সো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন, আপনার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, দেখছো? সো আমরা আলটিমেটলি তোমাদের থেকেও বেশি সিরিয়াস। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলে তার মানে দেখো কি একটা অবস্থা দাঁড়াবে রেজাল্টে। অবশ্যই ইনশাআল্লাহ তোমাদের স্বপ্নের আলটিমেটলি রেজাল্ট, তোমরা জিপিএ 5, গোল্ডেন এ প্লাস সবকিছুই পাবা ইনশাআল্লাহ। ওকে ভাইয়ারা, আসি তোমাদের সঙ্গে। তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব
পরবর্তীতে যদি দায়ী দেখো বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল, উদাহরণ থেকে প্রশ্ন আসছে, বারবার করে কিন্তু নোট ডাউন করে দিছি একটু আগে। তো সবাই একটু বলো তো দেখি ভাইয়া, সবাই একটু বলো, এটা না পারলে খবর আছে, কারণ আমি এটা পড়াইছি ভাই, এটা পড়াইছি। সবাই একটু দ্রুত আমাকে বলো যে বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল। দেখি সবার আগে কে পারো। আমি একটু আগেই তোমাদের একটা জোস টেকনিক দিয়ে পড়াইছিলাম, একটু আগেই তোমাদেরকে একটা জোস টেকনিক দিয়ে পড়াইছিলাম, দেখি কে 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 পারো। একটু আগেই দেখো উদাহরণ থেকে প্রশ্ন আসছে কি ভাইয়া, আমাদের উদাহরণ থেকে প্রশ্ন আসছে। সো আমি উদাহরণের একটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ভাইয়া আমাদের তড়িৎ চৌম্বক বলের উদাহরণ মনে রাখবো কিভাবে, সেটা হচ্ছে আমাদের ঘোড়ার আসর। সেটা কি ভাইয়া, ঘোড়ার আসর, ঘোড়ার আসর, ঘোড়ার আসর। তো এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড ভাঙাইলে প্রত্যেকটা উদাহরণ পাইছিলাম। সেই যে আ থেকে আমরা কি পাইছিলাম ভাইয়া, আণবিক গঠন। আ থেকে কি পাইছিলাম, আণবিক গঠন। আ থেকে কি পাইছিলাম ভাইয়া, আণবিক গঠন। এবং এই র থেকে আমরা কি পাইছিলাম, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া। তার মানে আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়া কার জন্য দায়ী ভাই, কার জন্য দায়ী, কোন বলের জন্য দায়ী, কোন বলের জন্য দায়ী, আমাদের ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট আনসার, তড়িৎ চৌম্বক বল। কি ভাইয়া, তড়িৎ চৌম্বক বল। আর জোস, এই তো সবাই পারছো, কেউ ভুল করো নাই। সো আমি সবার সবার কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চাই ভাই। তুমি দেখো আমি তোমাকে একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, ধরো তুমি এসএসসি লাইফে কিচ্ছু পড়ো নাই, ধরো তুমি কিচ্ছু পড়ো নাই, আলটিমেটলি তুমি কম পড়ছো, অথবা তুমি ভালো মতো পড়ো নাই, অথবা তুমি অনেক ভালো করে পড়ছো ভাই। এই সকল সকল স্টুডেন্টের সমন্বয়ে কিন্তু আমি এমন ভাবেই ক্লাসটা নেই যাতে আমার যে বেশি পড়ছে সেও ক্লাস বুঝে, যে কিছু পড়ে নাই সেও ক্লাস বুঝে। আমি কিন্তু ক্লাসে একটা প্রশ্ন সমাধান করার আগে ওই টপিকটা তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ধরো তুমি এইচএসসি লাইফে ভালো মতো পড়তে পারো না, যে কোনো একটা সমস্যার কারণে, আমি ওই সমস্যাতে না যাই, ঠিক আছে, ধরো তুমি ভালো মতো পড়তে পারো না, যাতে করে এখন তুমি একটা ভালো রিভিশন দিয়ে কামব্যাক করতে পারো। এই জন্য আমি কিন্তু একদম রুট লেভেল থেকে পড়াই ভাইয়া। এই জন্য তোমরা সবাই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা, ওকে। আচ্ছা, এই তো ঘোড়ার আসর, ঘোড়ার আসর আর জোস। তো চলেন এখন আমরা যদি পরবর্তীতে যাই, দেখো যশোর বোর্ড 24 একদম রিসেন্ট সালের প্রশ্ন। দেখো আমাদের নিউক্লিয়ার বিটা ক্ষয় কোন মৌলিক বলের জন্য দায়ী, এটা পারতেই হবে, একটু আগেই তোমাদেরকে টেকনিক শিখাইছে মুন্না ভাইয়া। বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী, বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী, সবাই একটু বলেন দেখি ভাইয়ারা, সবাই একটু বলেন যে ভাইয়া বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী, একটু বলেন দেখি। বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী। একটু আগে তোমাকে বলছিলাম যে ভাইয়া ব থেকে দুইটা জিনিস মনে রাখা যায়, ব থেকে কয়টা, দুইটা জিনিস মনে রাখা যায়, একটা হচ্ছে বোসন, একটা হচ্ছে বিটা ক্ষয়। অথবা এই প্রশ্নটা তোমার দেখো বিটা ক্ষয় না থেকে তোমাকে এইভাবে বলতে পারতো, তোমাকে এইভাবে বলতে পারতো যে ভাইয়া এইভাবে আসতে পারতো যে ভাই আমাদের তেজস্ক্রিয় ভাঙ্গন হয় কোন বলের কারণে, তেজস্ক্রিয় ভাঙ্গন হয় কোন বলের কারণে, ঠিক আছে। সো একই উত্তর কিন্তু। সো আমরা ব থেকে আমরা দেখো যে দুর্বল নিউক্লিয় বলের ব থেকে কয়টা জিনিস পাই, এই ব থেকে কিন্তু দুইটা জিনিস পাই, একটা হচ্ছে বোসন আর একটা হচ্ছে আমাদের বিটা ক্ষয় বা আমাদের হচ্ছে তেজস্ক্রিয় ভাঙ্গন। সো আমাদের দুর্বল নিউক্লিয় বল কোথায়, ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার, ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া, ঘ নাম্বার। আর জোস, এই তো ডি নাম্বার। এখন কেউ উদাহরণ থেকে প্রশ্ন আসলে মিস করবা বা ভুলে যাবা, আমাকে একটু বলো দেখি। এখন কেউ উদাহরণ থেকে, ধরো তো আমাদের হচ্ছে এই যে দুইটা থেকেই কিন্তু বারবার উদাহরণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তড়িৎচুম্বক বলের আর দুর্বল নিউক্লিয় বলের। এখন কেউ উদাহরণ থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি ভুল করবা, তোমরা আমাকে একটু বলো ভাইয়া। এখন যদি উদাহরণ থেকে প্রশ্ন আসে তাহলে কি তোমরা ভুল করবা, ভুল করলে কিন্তু ভাইয়া খুবই কষ্ট পাবো। ভাই এত কষ্ট করে খুব সুন্দর টেকনিকের মাধ্যমে শেখাচ্ছি, থিওরি টাইপ প্রশ্ন তোমরা মুখস্থ করতে অনেকেই প্যারা খাও, কিন্তু সেটা দেখো আমি খুব সুন্দর মতো সহজ এবং সাবলীল ভাবে তোমাদের কাছে উপস্থাপন করতেছি। এরপরও যদি ভুল করো তাহলে কিন্তু ভাইয়া আমার কষ্ট, এত ডেডিকেশন সব বৃথা হয়ে যাবে। সো আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক মনোযোগী এবং অনেক ডিসেন্ট, এরা বাসায় সুন্দর মতো এখন রিভিশন করবে। দেখো আমি যখন পড়াবো তোমাকে টেকনিক শেয়ার করবো তখন তুমি কি তখন মনে করবো আরে জোস, তো ভাইয়া তো অনেক সুন্দর পড়াচ্ছে, কিন্তু এই জিনিসগুলো ভাইয়া যদি রিভিশন না দাও তাহলে কিন্তু ঝামেলা। সো রিভিশন দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, দাগানো স্লাইডটা কালেক্ট করতে হবে। দাগানো স্লাইড কিভাবে পাবা, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলেই কিন্তু দাগানো স্লাইড পেয়ে যাবে, ওকে। আচ্ছা, সো এই তো পারবো ইনশাল্লাহ ভুল হবে না। আর জোস, তোমার এই তো এরকম কনফিডেন্স থাকতে হবে ভাইয়া, কনফিডেন্স থাকতে হবে, ওকে। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই, দেখি এইটা তোমরা কে কে পারো। দেখো খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে, একদম ডিরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে। কি ভাই, ডিরেক্ট সংজ্ঞা। তো সংজ্ঞা, এই সংজ্ঞাগুলান কিন্তু আমাদের সৃজনশীলের অর্থাৎ সিকিউ এর ক নাম্বারেও আসে, সিকিউ এর ভাইয়া ক নাম্বারেও আসে। দেখি তোমরা কে কে পারো ভাইয়া। এই তো না স্যার ভুল হবে না, আর জোস, এই তো। সো তোমাদের তোমাদের এই কনফিডেন্সকে সাধুবাদ জানাই, কিন্তু এই কনফিডেন্সটাকে ধরে রাখতে গেলে তোমাকে বাসায়
পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে ভাইয়া, বারবার করে বলতেছি, খালি শেখার সময় কিন্তু মজা লাগবে, আরে ভাইয়া জোস পড়াচ্ছে, কিন্তু তুমি যদি বাসায় এটা রিভাইজ না দাও, প্র্যাকটিস না করো, রিভিশন না দাও, তাহলে কিন্তু ভুলে যাবা। সো অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিয়ে বাসায় ঘুমায়া প্র্যাকটিস করবা। দাগানো স্লাইড পড়লে এর বাইরে কিচ্ছু লাগবে না, এর বাইরে কিচ্ছু লাগবে না, আমি কথা দিচ্ছি এর বাইরে কিচ্ছু লাগবে না। ওকে, আচ্ছা। সো সবাই একটু উত্তর দাও দেখি, সবাই একটু উত্তর দাও দেখি ভাইয়া, এটা ডিরেক্ট সংজ্ঞা থেকে আসছে, দেখি আপনারা পারেন কিনা। দেখেন, খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কি কাট করবে, তো আমাদের কি বলি, দেখো আমি এইখানে আলটিমেটলি, দেখো আমি যদি প্রশ্নটা করতাম, আমি তোমাকে ক নাম্বার অপশনে কি দিতাম জানো, ক নাম্বার অপশনে আমি দিয়ে দিতাম বলের ঘাত। কি দিতাম, বলের ঘাত দিতাম। এখন তোমরা কনফিউজড হয়ে যাইতা, ভাই বলের ঘাত নাকি ঘাত বল, বলের ঘাত নাকি ঘাত বল, বলের ঘাত নাকি ঘাত বল। ঠিক আছে, তোমাদের কপালটা ভালো, স্যারেরা এখানে তোমাকে শুভঙ্করের ফাঁকি দেয় নাই। সো বলের ঘাত বল আছে, ঘাত বলই তার মানে আমাদের রাইট আনসার, অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটাই কিন্তু রাইট আনসার। এখন কথা হচ্ছে, তোমার অপশন কিন্তু এরকমই থাকতে পারে, ক নাম্বারে বলের ঘাত, বি নাম্বারে ঘাত বল থাকতে পারে। এখন কথা হচ্ছে ভাই বলের ঘাত কি আর ঘাত বল কি, এটা একটু চলেন ক্লিয়ার করি। সো আমরা ঘাত বলের সংজ্ঞা তো একটু আগেই শিখলাম, যে ভাই খুব বড় মানের বল খুব অল্প সময়ের জন্য কাজ করবে, তার মানে এফটা কি হবে, বলটা খুব বেশি হবে এবং টাইমটা কি হবে, খুব কম হবে। টাইমটা কি হবে, খুব কম হবে। বড় মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করবে। যেমন আমি তোমাকে যদি উদাহরণ দেই, ধরো ছেলে মানুষ অনেক ক্রিকেট খেলতে পছন্দ করি আমরা, তাই না? সো ক্রিকেট ব্যাট যখন আমরা মারি তখন কিন্তু গায়ে সর্বোচ্চ শক্তি দেই, তাই না? আবার যখন ব্যাটের সাথে বল সংঘর্ষ হয় তখন কিন্তু খুব কম সময়ের জন্য সংঘর্ষটা হচ্ছে, ঠিক আছে? অথবা ধরো আমরা ব্যাডমিন্টন খেলতেছি, সো ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যখন আমরা কর্ককে এইভাবে মারি, যখন ডাউন মারি, তখন কিন্তু গায়ের সর্বোচ্চ শক্তি দেই না, বাট ব্যাটের সাথে কর্কের খুব কম সময়ের জন্য আমরা সংঘর্ষে লিপ্ত হয় না। অথবা ধরো আমরা ক্রাম খেলতেছি, ক্রামের গুটি আর স্ট্রাইকের গতি খুব কম সময়ের জন্য সংঘর্ষে লিপ্ত হয় না, এগুলাকে কি বলা হয়, এগুলাকে ঘাত বল বলা হয়। এখন আসো যে ভাই বলের ঘাতটা তাহলে কি, যে ভাইয়া বলের ঘাতটা তাহলে কি, বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলের ঘাত থেকে তোমার এমসিকিউ 100% আসবে, এখান থেকে ম্যাথ আসে, এখান থেকে এমসিকিউ কি আসে ভাইয়া, ম্যাথ আসে। সো ভালো মতো একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, দেখো বলের ঘাত। সো এখন বলের ঘাত বিষয়টা কি, বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, বলের ঘাত হচ্ছে আমাদের ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল, ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল, ঘাত বল ইন্টু বলের ভাইয়া কি, ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল, ঠিক আছে? সো এটাকে আমরা সূত্র আকারে অনেকে এইভাবে মুখস্থ করি, জে ইকুয়াল টু এফ ইন্টু টি। সো আমাদের জে ইকুয়াল টু এফ টি, এটা হচ্ছে আমাদের কি, বলের ঘাত। তার মানে ঘাত বল এবং বলের ঘাত, ঘাত বল এবং বলের ঘাত, ঘাত বল এবং বলের ঘাত। সবার কি কনসেপ্ট ক্লিয়ার ভাই? কনসেপ্ট ক্লিয়ার? ঘাত বল কি জিনিস, বলের ঘাত কি জিনিস, সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা। সবাই দ্রুত একটু বলো যে ভাইয়া আপনাদের ঘাত বল এবং বলের ঘাত কনসেপ্টটা ক্লিয়ার কিনা। এখন আসেন এই যে বলের ঘাত কিন্তু আমাদের যেটা ম্যাথমেটিক্স টপিকটা গুরুত্বপূর্ণ, সো আমি ওই ম্যাথমেটিক্স এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করাই দেই। সো দেখেন আমাদের বলের ঘাত যেহেতু আসছে এখানে, সো এখান থেকে অবশ্যই ম্যাথমেটিক্স এমসিকিউ এ আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন বলের ঘাত কিসের পরিবর্তনের সমান, বলের ঘাত কেউ বলতে পারবেন যে ভাই বলের ঘাত কিসের পরিবর্তনের সমান, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা সূত্রগুলো স্থাপন করব মূলত। সো বলের ঘাত কিসের পরিবর্তনের সমান, আপনারা কেউ বলতে পারবেন? সেটা হচ্ছে বলের ঘাত, আমরা কিন্তু এটা মুখস্থ করি যে ভাই বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। কি ভাইয়া? বস্তুর ভরবেগের, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এটা আমরা সবাই জানি, তাই না? এটা আমরা কি করি, এটা আমরা মুখস্থ করি। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই এটা আলটিমেটলি বইয়ে লেখা আছে, এটা এখন মাঝে মাঝে আমাদের খ নাম্বারে সিকিউ এ খ নাম্বারে প্রমাণ করতে বলতে পারে, সিকিউ এ খ নাম্বারে প্রমাণ করতে বলতে পারে। সো আমরা এই প্রমাণটাও একটু দেখি চলো, যে বলের ঘাত, আমাদের বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের আদৌ সমান হয় কিনা। তাহলে দেখো আমরা বলের ঘাতের সূত্র কি শিখলাম, জে ইকুয়াল টু এফ টি। এখন তুমি এফ এর পরিবর্তে এম এ লিখতে পারবা, এম এ টি, আবার এর পরিবর্তে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারবা। তাহলে আর এখানে তো আগে থেকে একটা টি ছিল, তাহলে দেখো এই টি আর এই টি কাটা, তাহলে আমরা এম ভি মাইনাস ইউ, তাহলে ভাই এটা কি বেগের পরিবর্তন না, তাহলে আমরা এম ডেল ভি লিখতে পারবো। আবার দেখো ভর এবং বেগের পরিবর্তনকে আমরা কি লিখতে পারবো, ভর বেগের পরিবর্তন। তাহলে দেখো আমার কি ছিল, আমার ছিল হচ্ছে শুরুতেই হচ্ছে বলের ঘাত, হয়ে গেল কি লাস্টে ভরবেগের পরিবর্তন, তার মানে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, সো দেখো এখন এইখান থেকে ভাইয়া আমাদের এই যে আমি সূত্র সিরিজটা তোমাকে লিখে দেই, এফ টি এম ভি মাইনাস ইউ, আবার এম ডেল ভি, আবার ডেল পি। এই বক্সটা তোমাকে মুখস্থ রাখতে হবে ভাইয়া, এই সূত্রের বক্সটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই সূত্রের বক্সটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই সূত্রের বক্সটা তোমাকে মুখস্থ রাখতে হবে। সবাই কি বুঝছো? এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্স আসবে। দেখো এইখানে ম্যাথমেটিক্স এর আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। দেখো আমরা একটু আগে শিখলাম যে ভাইয়া জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ,
বাট এমসিকিউ এর সমাধানের সময় আমরা বেশ কিছু ম্যাথে এই সূত্রটা ইউজ করব যে এম ভি প্লাস ইউ। এন্ড কথা হচ্ছে যে ভাই মাইনাস বললেন, এখন আবার এখানে প্লাস বললেন কেন? এটা একটা স্পেশাল কন্ডিশন যেটা আমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে। এখন কোন কন্ডিশনে দেখো, আমাদের কন্ডিশনটা একটু শিখি যে কখন আমরা এইখানে ডিরেক্ট এমসিকিউ সমাধানে ভি প্লাস ইউ করতে পারবো, কখন আমরা ভি প্লাস ইউ করতে পারবো। সবাই একটু চেষ্টা করি। দেখেন আমাদের ধরেন এটা একটা দেয়াল, এটা কি ভাইয়া? দেয়াল। এটা হচ্ছে আমাদের একটা দেয়াল। সো দেখেন আমাদের একটা এই বেগে ধরেন আমাদের ভি বেগে সামনে যাচ্ছে, আবার দেয়ালে ধাক্কা খেয়ে আবার ভি বেগে ফিরে আসছে, তার মানে এক বেগে গেছে ধাক্কা খেয়ে আরেক বেগে ফিরে আসছে। যদি প্রশ্নে এরকম কন্ডিশন দেখতে পাও, এক বেগে গেছে ধাক্কা খেয়ে আরেক বেগে ফিরে আসছে, তখন একটা বেগকে তুমি পজিটিভ ধরলে আর একটা বেগকে তোমাকে নেগেটিভ ধরতে হবে। তোমার মন চাইছে প্রথম বেগকে নেগেটিভ ধরবে, কোনো সমস্যা নেই, তাহলে এটাকে পজিটিভ ধরতে হয়। তাহলে দেখো এটা কিভাবে আসলো, তাহলে যে ভাইয়া এম ধরো ভি বেগকে আমি পজিটিভ ধরছি আর ইউ বেগকে নেগেটিভ ধরছি, তাহলে মাইনাস মাইনাস ইউ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আমাদের হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, একদম ডিরেক্ট। তুমি এমসিকিউ সমাধানের ক্ষেত্রে তুমি ডিরেক্ট এটা বসাবা। আর যখন তোমার ধরো সিকিউ এ চলে আসলো, রিটেনে চলে আসলো সিকিউতে, তখন তোমাকে এরকম মাইনাস ধরে তারপরে প্লাস করে দেখাইতে হবে। আর এমসিকিউ এ ভাই এরকম মাইনাস ধরার দরকার নেই, ডিরেক্ট প্লাস বসাই দিবা। সবাই কি বুঝলাম রে? সবাই কি বুঝছে ভাইয়া? একটু বলো দেখি। এই কন্ডিশনটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটু বলো, সবাই একটু বলো। তাহলে আমরা আমরা কি করবো, আমরা এখনই এমসিকিউ সমাধানে চলে যাবো। এখন দেখবা যে দেখা মাত্রই তুমি উত্তর করে ফেলতে পারবা, দেখা মাত্রই তুমি উত্তর করে ফেলতে পারবা। সবাই একটু বলো দেখি ভাই, সবাই একটু বলো দেখি ক্লিয়ার এটা? সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার? আজকেই ফার্স্ট ক্লাস হচ্ছে না ভাই? আজকে ফার্স্ট ক্লাস না, আমরা আলটিমেটলি অনেক দিন আগে, প্রায় বেশ কিছুদিন আগে, এর আগের সপ্তাহ থেকে ফ্রি ক্লাস রুটিন অনুযায়ী চলতেছে। ওকে, সো সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা, দ্রুত সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত, তাহলে আমরা এমসিকিউ সমাধানে চলে যাব। ওকে, আচ্ছা ক্লিয়ার। সো চলেন এখন আলটিমেটলি দেখেন কি বলছে। এখন আলটিমেটলি দেখেন আমরা তো ভরবেগের কনসেপ্ট, বলের ঘাতের কনসেপ্ট আমরা খুব সুন্দর মতো শিখে ফেলছি। এখন চলেন আমরা পরবর্তীতে চলে যাব। দেখেন এখানে কি বলছে যে ভাই 5 কেজি ভর, 5 কেজি ভরের বস্তুকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে তার উপর অভিকর্ষীয় বল কত হবে? ঠিক আছে, অভিকর্ষীয় বল দেখেন ভালো মতো খেয়াল করেন। ধরেন এটা একটা দৃঢ় অবলম্বন, এইখানে আমরা একটা বস্তুকে, এইখানে একটা বস্তুকে ঝুলাই দিছি, এখানে একটা বস্তুকে ঝুলাই দিছি, এটার ওজন কত? 5 কেজি। এটার ওজন কত? 5 কেজি। এখন অভিকর্ষীয় বল, অভিকর্ষীয় দেখো আমাদের এটা অবশ্যই অবশ্যই কি কাজ করবে, এই বস্তুর ওজন সবসময় নিচে দিয়ে কাজ করে, কারণ আমাদের কি অভিকর্ষ স্তর নিচে দিয়ে কাজ করবে। তার মানে যেহেতু অভিকর্ষীয় বল বলছে, তার মানে এফ ইকুয়াল টু আমরা এম জি বের করলেই হবে। তার মানে দেখেন আমাদের আলটিমেটলি এম এর মান কত ভাই? 5 ইন্টু আমাদের জি এর মান কত? 9.8। এটা একদম জম্মের একটা সহজ প্রশ্ন। তাহলে কত হবে ভাই? তাহলে দেখেন এই ক্যালকুলেশনটা আপনারা চাইলে একটু মুখস্থ করে রাখবেন, এটা হয় 49। 9.8 এর বেশ কিছু ক্যালকুলেশন আছে। দেখো তোমরা তো এইচএসসি পরীক্ষায় কপাল ভালো, তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, বাট এইচএসসির পরেই এডমিশনে, ধরো ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, অন্যান্য ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, সেখানে কিন্তু হাতে ক্যালকুলেশন করতে হবে। সো আমি তোমাকে এখন থেকে একটু হাতে ক্যালকুলেশনের জন্য ইউজ টু করে ফেলবো, যাতে করে তোমার এডমিশন প্রিপারেশন অনেকটাই সহজ হয়। দেখো আমার এই 9.8 এর বেশ কয়েকটা ক্যালকুলেশন আছে, তোমাকে মনে রাখতে হবে। দেখো 9.8 ইন্টু 2, এটা মুখস্থ রাখতে ভালো যে 19.6। 9.8 ইন্টু 5, এটা কত? 49। এইগুলাই ঘুরে ফিরে পাবা। আবার 9.8 ডিভাইডেড বাই 2 কত হবে? 4.9। ঠিক আছে, 4.9। আবার দেখবা যে 4 এ যখন অভিকর্ষ স্তরণ নিয়ে যাই আমরা, 9.8 ডিভাইডেড বাই 6, তার মানে এখানে হবে 9.63, 1.63। সো এই বিষয়গুলা ঘুরে ফিরে বারবার আসবে, তুমি চাইলে এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে পারো বা মনে রাখতে পারো। ওকে, এই তো সবাই পারছো যে ভাইয়া সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। ওকে, আচ্ছা ওকে, ধন্যবাদ। চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখি পরবর্তী প্রশ্নটা দেখেন। পরবর্তী প্রশ্ন এই যে কপি কলের কনসেপ্ট, বাট এটা একদম সিম্পল কনসেপ্ট দিয়ে সমাধান করা যায়। দেখো সিলেট বোর্ড 24-এ আসা প্রশ্ন, একদম রিসেন্ট সালের একটা প্রশ্ন, একদম রিসেন্ট সালের একটা প্রশ্ন, একদম কি ভাইয়া? রিসেন্ট সালের একটা প্রশ্ন। সো একটু চেষ্টা করেন দেখি, একটু চেষ্টা করে দেখি ভাইয়া। দেখো কি বলছে যে বস্তু সমূহ সমতরণে গতিশীল হলে 15 কেজি ভরের বস্তুর উপর কার্যকর বল F3 এর মান বের করতে বলছে। F3 এর মান, F3 এর মান। সো দেখো আমরা এখানে একটা বস্তু দেওয়া আছে, এটা কি ভাই? 15 কেজি। এখানে আমাদের F3 বলে টানতেছে, এইটা বস্তুর ওজন 10 কেজি। আমাদের F2 বলে টানতেছে, এইটা বস্তুর ওজন হচ্ছে 5 কেজি। আমাদের F1, দেখেন F1 এর মান দেওয়াই আছে, একদম সেন্ট্রাল ফোর্স নিট বল যেটা আমাদের দেওয়া আছে কত? আমাদের 150 নিউটন, 150 নিউটন। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে, চলো ধরে নেই এই সকল বস্তুকে আমাদের সুষম ত্বরণ এর সুষম ত্বরণ টানতেছে। তো আমরা কি ধরে নিলাম? ধরে নেই সকল বস্তুকে সুষম ত্বরণ, সুষম
সুষম ত্বরণ এ তে টানতেছে, সুষম ত্বরণ এ তে টানতেছে। এখন এই সুষম ত্বরণটা বের করে নিব। ত্বরণ বের করলেই আমাদের খুব ইজি। দেখো বল বের করার সূত্র একটাই, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, F ইকুয়াল টু এম এ। এখন আমাদের F3 বের করতে বলছে ভাই, F3 বের করতে বলছে। তাহলে কোন বস্তুর জন্য, সবাই একটু বলো দেখি কত কেজির জন্য হবে, কোন বস্তুর জন্য F3 যেহেতু বের করতে বলছে, তাহলে কোন বস্তুর জন্য আমরা বের করব, কোন বস্তুর জন্য বের করব, সবাই একটু বলতে পারবে আমাকে? F3 যেহেতু বলছে তাহলে কোন বস্তুর জন্য বের করব? অবশ্যই অবশ্যই 15 নিউটনের জন্য, সরি 15 কেজির জন্য, কারণ এই যে F3 কোথায় আছে, এই যে 15 কেজিকেই তো টানতেছে, তাই না? তাহলে এটা তো পাইলাম ভাইয়া 15। এখন এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে। সো সুষম ত্বরণ ধরে নিলাম, এর মান বের করো এখন। তার মানে দেখো সুষম ত্বরণ আমরা সবগুলান বস্তুকে নিট বল 150 নিউটন বলে টানতেছি। তার মানে আমরা F1 ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, বাট এখানে তো একটা বস্তুকে টানতেছে না ভাইয়া, একটা দুইটা তিনটা বস্তুকে টানতেছি। তার মানে আমরা তিনটা বস্তুই যোগ করে দিতে হবে, M1 M2 প্লাস M3, তিনটা বস্তুকেই আমরা টানতেছি। তার মানে এই যে এ নিট, এই নিটটাই হচ্ছে সুষম ত্বরণ। তাহলে এ ইকুয়াল টু আমরা বলতে পারবো এফ এর মান কত ভাই, 150, আর এখানে সবগুলোকে যোগ করে দাও, তাহলে আমাদের কত আসবে ভাই, 15 15 30। তাহলে আলটিমেটলি 0 0 কাটা 3 5 15, তাহলে 5 এমএস ইনভার্স 2। তাহলে এখানে 5, তার মানে 5 5 25 এর 5 হাতে 2, 5 ওকে 5 6 7, আমাদের 75 নিউটন, 75 নিউটন। তার মানে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি ভাইয়া খ নাম্বারটা। দেখেন এই কপি কল দেখলেই আপনারা আলটিমেটলি কি ভয় পান যে ভাই এটা কেমনে করব। সো এটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন, এটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। আমি একদম ধরে ধরে দেখো বের করে নিলাম, একদম ধরে ধরে ক্লিয়ার করে দিলাম। ওকে, সবাই বুঝতে পারছো? দেখি কে কে পারছো। এই প্রশ্নটা অনেকেই ভুল করি, এই প্রশ্নটা আমরা অনেকেই ভুল করি। এই তো স্নেহা পেরে গেছো। আচ্ছা ভাইয়া কোন ক্যালকুলেটর ইউজ করতে পারবো? দেখেন আপনারা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সকল কিছু ব্যবহার করতে পারবেন। আপনারা আলটিমেটলি ওই যে ইএস ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, এফএস ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষায়, এটা নিয়ে কোনো প্যারা নাই। ওকে, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো আছে সবগুলো মোটামুটি ব্যবহার করতে পারবেন, ইএস এফএক্স যা আছে সব ব্যবহার করতে পারবেন। ওকে আচ্ছা, তো সবাই বুঝছি রে, সবাই বুঝছি, সবাই বুঝছি। এই তো সবাই সবাই উত্তর করতেছেন, ধন্যবাদ, সবাই উত্তর করতেছেন, এই তো সাবাস। সো আলটিমেটলি আমাদের কি হবে ভাইয়া, 75 নিউটন হবে, 75 নিউটন। কি হবে ভাইয়া, 75 নিউটন। ওকে, সো যখন আমাদের এইরকম অনেকগুলো বস্তুকে টানবে তখন আমরা অবশ্যই একটা সবগুলোকে একটা সুষম, যেহেতু ত্বরণ দেওয়া নেই তার মানে আমরা ধরে নিব একটা সুষম ত্বরণে যাচ্ছে, ওই ত্বরণটা বের করবো, দেন আমরা মান বসাই দিলেই আমাদের খেলা শেষ। ওকে, তো চলেন এখন নেক্সটে চলে যাবো, দেখি নেক্সটে কি বলছে। দেখো একটু প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, যে আমাদের 0.5 কেজি, 0.25 কেজি ভরের একটা ক্রিকেট বল আমাদের 40 এমএস ইনভার্স 1 অর্থাৎ 40 এমএস ইনভার্স 1 বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে আমাদের 0.2 সেকেন্ডে থামিয়ে দিছে। ভাই থামাইছে মানে কি ভাই, শেষ বেগ কিন্তু জিরো হয়ে গেছে, থামাইছে মানে শেষ বেগ জিরো। তার মানে এইটা কি, এটাকে ধরে নিতে হবে আদি বেগ। ওকে, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত, তার মানে বল মানেই ভাই এফ ইকুয়াল টু এম এ। সো আমাদের এম এর মান তো দেওয়াই আছে এখানে 0.25। এখন এর মান বের করতে পারলেই খেলা শেষ, এর মান বের করতে পারলেই ভাইয়া খেলা শেষ, এর মান বের করতে পারলেই ভাইয়া খেলা শেষ, তাই না? এখন আমরা এর মানটা বের করে নিব, চলো এর মানটা। এখন এর মান, এর জন্য আমাদের কি কি দেওয়া আছে ভাই, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ এবং সময় দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ এবং সময় দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো আমরা এ ইকুয়াল টু কি জানি ভাই, একদম বেসিক সূত্র, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো ভি শেষ বেগ থামাই দিছে, তার মানে জিরো হয়ে গেছে, ইউ মানে 40 আদি বেগ, টি টি কত ভাই 0.2 সেকেন্ড। সো দেখেন এখানে একক কনভার্সন খেয়াল রাখতে হবে, সেকেন্ড আছে, আবার এমএস ইনভার্স 1 আছে, কেজি আছে, তার মানে সবকিছু ঠিক আছে। এখানে যদি মিনিট থাকতো তাহলে সেকেন্ডে কনভার্ট করে নিতাম। তাহলে দেখো এখানে মন্দন ঘটছে, মাইনাস থাকবে কিন্তু। তাহলে দেখো আমাদের 40 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে দশমিক তুলে দিয়ে একটা 10 নিলাম, তাহলে এখানে 5, তাহলে কত আসবে 4 5 20 মাইনাস 120 আমাদের এমএস ইনভার্স 2। দেখো এটা কিন্তু মাইনাস মান নিব না আমরা, মাইনাস আমাদের কি করছে, সরি আমাদের এখানে মাইনাস যেহেতু করছে তাহলে মন্দন ঘটছে, তাই না? সো দেখো এই যে চিহ্ন খেয়াল রাখতে হবে, দেখো আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই দেখো এই যে আমাদের অপশনে মাইনাস আছে, ঠিক আছে? এই মাইনাসটা কি প্রকাশ করে মূলত, যে ভাই গাড়ি যেহেতু থামাইছি তাহলে অবশ্যই মন্দন ঘটবে। সো তোমার এই অবশ্যই 100% তোমার এখানে কি আসবে, নেগেটিভ আসবেই, কারণ গাড়ি থামাই দিছো, গাড়ি থামাইলেই মন্দন ঘটে। ওকে, তাহলে দেখো এখন আমরা এফ ইকুয়াল টু এম এ, এম এর মান কত ভাই 0.25, এর মান কত পাইলাম মাইনাস 120 নিউটন, আমাদের এম এস ইনভার্স 2। তো এখন এখানে দশমিক তুলে দাও, এক ডাবল শূন্য চলে আসবে, শূন্য শূন্য কাটা, 5 দুগুণ 10, 5 5 25, আবার হচ্ছে 6 দুগুণ 12। তার মানে আমাদের কত আসতেছে ভাই 5 6। আলটিমেটলি কোথাও ভুল করছি, দাঁড়াও দেখি, এ কোথায় কোথায় 4 5 20, এইখানে তো ভুল করছি, হাই 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 হাই, মান সম্মান সব শেষ। সিম্পল একটা গুণ, দেখেন 4 5 20, তার মানে এখানে মাইনাস 200 এমএস ইনভার্স 2 হবে। সো এইখানে তাহলে আলটিমেটলি
আমাদের কি হবে ভাইয়া, সো একটু কারেকশন, দেখেন এখানে হচ্ছে 0.25 ইন্টু -200, তাহলে দশমিক, একটা শূন্য দুটো শূন্য কাটা, তার মানে 25 দুগুণ 50 -50 নিউটন। সো বাদ আলটিমেটলি আমাদের গড় প্রযুক্ত বল কত হবে, -50 নিউটন। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া, ঘ নাম্বারটা রাইট আনসার। সবার কি ক্লিয়ার বাবা, সবার কি ক্লিয়ার? -50 এখানে অবশ্যই দেখো, অবশ্যই চিহ্ন খেয়াল রাখতে হবে। আমি একটা বিষয় নোট করে দেই তোমাদেরকে, এখানে চিহ্ন খেয়াল রাখতে হবে কিন্তু, যেহেতু থামাইছি অবশ্যই মন্দন ঘটবে, তার মানে অবশ্যই নেগেটিভ চলে আসবে। সো চিহ্ন খেয়াল রাখবো। কি খেয়াল রাখবো ভাইয়া, চিহ্ন খেয়াল রাখবো, চিহ্ন খেয়াল রাখবো। কি রাখবো ভাইয়া, চিহ্ন খেয়াল রাখবো। কি রাখবো, চিহ্ন খেয়াল রাখবো। ওকে, সো অবশ্যই অবশ্যই তোমাকে চিহ্নটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারছি? তো চলো এখন তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে এই যে এইটা দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে ভাই, আলটিমেটলি আনত তল দেখলে আলটিমেটলি ঝামেলা হয়ে যায়। সো ভাইয়া যেহেতু আসি, একদম সবকিছুই তোমাকে একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করাই দেবো, একদম সহজ টেকনিকের মাধ্যমে, সহজ ভাবে, সহজ এবং সুন্দর সাবলীল ভাষায়। ওকে, তো চলো আমরা প্রশ্নটা আগে পড়ি। এটা দিনাজপুর বোর্ড, আমারই বোর্ডে আসা একটা প্রশ্ন। দেখো কি বলছে, যে চিত্রে এফ বলের প্রভাবে ব্লকটি আনত ঘর্ষণমুক্ত তলে উপরের দিকে তোলা হচ্ছে। কি ভাই, খেয়াল রাখতে হবে উপরে তুলতেছি নাকি নিচে তুলতেছি, উপরের দিকে নেওয়া হচ্ছে। এখন আমাদের নিচের কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে আমরা, তাহলে দেখো। সো আমি চিত্রটা কি দেওয়া আছে ভাইয়া, চিত্রটা যদি একটু দেখি, দেখো আমার থিটা কোণটা কিন্তু দেওয়া আছে এইখানে, আনত তলের সাথে থিটা কোণ দেওয়া আছে। এটা হচ্ছে আমার এম ভরের একটা বস্তু, টেনে টেনে আমরা উপরের দিকে তুলতেছি। তাহলে কোন বলের কাজ করবে ভাই, আমাদের এই যে পিছনের এই বলটার বিপরীতে তো কাজ করতেছে, তার মানে এই এফ ড্যাশের মানটা তোমাকে বের করে নিতে হবে। এই বলের বিরুদ্ধে কাজ করেই তো ওকে উপরে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? এই বলের বিরুদ্ধে কাজ করে একে কি করতেছে ভাই, উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এটা কিভাবে বের করবো, চলো। তো আমি চিত্রটা আবার অঙ্কন করে নিই তোমাদের বোঝানোর সুবিধার্থে, একটু ভালো মতো দেখো। যে ভাই এইটা দেওয়া আছে থিটা, এইখানে আমার বস্তুটা দেওয়া আছে। সো দেখেন এই বস্তুর তো আমাদের এফ বলে সামনের দিকে আমরা টানতেছি। এখন এই বস্তুর একটা ওজন আছে না ভাই, এই বস্তুর একটা ওজন আছে না, তাহলে এই ওজনটা সব সময় কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করবে। এমজি নিচের দিকে কাজ করলো। এখন দেখেন একটা বস্তু যখন আমরা উপরের দিকে যাব আনত তল বরাবর, আনত তল বরাবর কোনো বস্তুকে তুললেই দুইটা কনসেপ্ট পাওয়া যায়, দুইটা উপাংশ পাওয়া যায়। সেটা কি, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। তো দেখেন আমার একটা উপাংশ কি পাবো ভাই, আমি যদি একটু কালার চেঞ্জ করে দেই ভালো মতো দেখেন, অনেক ধীরে ধীরে বুঝাচ্ছি ভাই, একবার বুঝলেই আর কোনো আনত তল থেকে কি মনে করো ঝামেলা হবে না, ভালো মতো বুঝো। দেখো এখন কি আনত তল বরাবর নিয়ে গেলে কয়টা কনসেপ্ট পাবো, দুইটা উপাংশ, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে এইখানে একটা উপাংশ পাবো এবং এই বরাবর একটা উপাংশ পাবো, ঠিক আছে, এই বরাবর উপাংশ পাবো। এখন দেখেন আমরা উপাংশের ক্ষেত্রে একবার জানি, আনুভূমিকের ক্ষেত্রে অনেকে এইভাবে মুখস্থ করি যে ভাই আনুভূমিক মানেই কস থিটা, উলম্ব মানেই সাইন থিটা, ঠিক আছে। বাট তুমি চাইলে সবগুলাই কস দিয়ে করতে পারবা। এখন আমি তোমাকে সেই টেকনিকটাই শিখাবো যেটা সব থেকে সহজ। তোমার এখানে যেই উপাংশই বের করতে বলুক না কেন, তুমি সবসময় কস দিয়ে করবা। দেখো আমি তোমাকে একটু নোট করে দিই, কি করবো ভাই, অলওয়েজ কস দিয়ে করবো উপাংশ, অলওয়েজ কস। কি করবো ভাই, অলওয়েজ কস থিটা দ্বারা করবো। এখন কথা হচ্ছে এই থিটাটাকে তাহলে খেয়াল রাখতে হবে, এই থিটাটাকে সবসময় দেওয়া থাকবে না, বের করে নিতে হবে। দেখো এখন আমার দরকার যে ভাই এই উপাংশটা, দেখো হোয়াট চিহ্নটা, তাই না? তো এখন তাহলে আমার এই থিটাটার দরকার না ভাই, এই থিটাটা, দেখো এখানে দুইটা থিটা আছে কিন্তু, ধরেন এটা থিটা ড্যাশ আর এইটা ধরেন আমরা আলটিমেটলি আরেকটা থিটা, থিটা ডাবল ড্যাশ। এই থিটা আর থিটা ডাবল ড্যাশ কিন্তু একই, থিটা আর থিটা ডাবল ড্যাশ কিন্তু একই। এখন কথা হচ্ছে এইটা 90 ডিগ্রি না, আমার থিটা ড্যাশের মান দরকার, তাই না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো যেহেতু ভাই এমজি বল নিচের দিকে কাজ করতেছে, তার মানে আমরা এটাকে বলতে পারবো কি, যে ভাই এই উপাংশটা, এই হোয়াট চিহ্ন উপাংশটাকে আমরা এমজি, আমি কি বলছি অলওয়েজ কস থিটা দ্বারা করবা, বাট এখানে কি করব কস থিটা ড্যাশ। দেখো এখানে কিন্তু এই থিটাটা না, সবাই খেয়াল করো ভাই, এই থিটাটা কিন্তু না, আমার থিটা ড্যাশ কোথায়, যেহেতু আমরা এই উপাংশটা নিছি, এই উপাংশটা দরকার, তার মানে এই এতটুকু থিটা, তার মানে আমরা থিটা ড্যাশ, এই থিটা ড্যাশের মানটা এখন আমরা বের করে নিব। এখন থিটা ড্যাশের মান কি আমরা বের করব, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন ভাই। তাহলে আমরা কি পাইলাম, যে ভাইয়া এমজি কস থিটা ড্যাশ, আমরা অলওয়েজ কস থিটা দ্বারা করব। এখন থিটা ড্যাশ মানে কি, দেখেন এমজি কস, এই থিটা ড্যাশকে আমরা বের করব, এটা যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে থিটা বাদ দাও, তাহলেই থিটা ড্যাশ চলে আসবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস তাহলে থিটা। তাহলে আমরা এটাকে একদম ওভারঅল কি লিখতে পারবো, এমজি কস থিটা, এমজি কস থিটা। তাহলে কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে ভাই, কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে, আমাদের এমজি কস থিটা। কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা 100% গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটা তোমার সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে ভাই সিকিউ ও প্রশ্ন আসে। সবাই একটু বলেন তো বুঝতে পারলেন কিনা, আমি একদম 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 খুব সুন্দর মতো বুঝাইছি। দেখেন অলওয়েজ কস থিটা দ্বারা করবেন, কি করবেন, অলওয়েজ কস থিটা, বাট থিটার মানটা বের করে নিতে হবে। তাহলে দেখেন
এই উপাংশর যেহেতু আমাদের এই দিকে দরকার, তাহলে আমার অবশ্যই এই থিটাটার দরকার, এই থিটাটা কিন্তু আমরা বের করে নিয়েছি। সো এটা যদি 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস এই থিটা বাদ দিলে আমাদের উপরের থিটাটা বের হয়ে যাবে। দেখেন ত্রিভুজের থিটা, দেখেন এই যে আমার এই কোণের মানটা দেওয়া আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আমরা কিভাবে বের করতে পারবো ভাই? 90 মাইনাস থিটা, তাহলেই আমাদের এই থিটা ড্যাশ বের হয়ে যাবে। এটাই মূলত করছি আমরা। সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা? এই টাইপের আনত দল থেকে প্রশ্ন স্ট্যান্ডার্ড হলে ভাই এখান থেকে অবশ্যই আসে। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? এই তো সি নাম্বার, অনেকেই প্রথমে ভুল করছো কয়েকজন, সমস্যা নাই ভাইয়া, একদম খুব সুন্দর মতো ক্লিয়ার করাই দিছি। একটু বলেন ক্লিয়ার কিনা? আরো প্রশ্ন আছে, সমস্যা নাই, আরো প্রশ্ন আছে, একটু পরেই আলটিমেটলি সেগুলো করলেই তোমরা 100% ক্লিয়ার হয়ে যাবা। ওকে, সো চলো আমরা আরো প্রশ্নের দিকে যাই। দেখো এই যে সেম টাইপ, এখন আমরা নিচের দিকে নামাইতেছি, আগে ছিল উপরের দিকে, এখন হচ্ছে নিচের দিকে। একটু খেয়াল করো, দেখো ভাই এখানে কি বলছে, এসি ঘর্ষণহীন তলে এম ভরের বস্তুটি নিচে নামার সময় উপরের তলের প্রতিক্রিয়া বলা হয়, প্রতিক্রিয়া বল কত, মানে প্রতিক্রিয়া, আচ্ছা দাঁড়াও দেখি এখানে কোনো টাইপিং মিস্টেক করছে নাকি। উপর তলের প্রতিক্রিয়া বল কত, এটা হচ্ছে বল হবে, বলা না, ঠিক আছে, প্রতিক্রিয়া বল কত, ঠিক আছে। ধরো এসি, এই যে এ পয়েন্ট এটা, সি পয়েন্ট এটা, আমাদের নিচের দিকে নামাচ্ছি, তার মানে এই বস্তুটাকে উপর থেকে আনত তল বেয়ে নিচের দিকে নামাচ্ছি। থিটা কোণ দেওয়া আছে এটা, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে ভাই নিচে নামার সময় উপর তলের প্রতিক্রিয়া বল। সো আমি একটু চিত্রটা আবারও অঙ্কন করে নিব তোমাদের বোঝানোর সুবিধার্থে। সো সরি, দেখো সবাই একটু খেয়াল করো ভাইয়া। সো এইটা আমার দেওয়া আছে থিটা, এইখানে একটা ব্লক আছে, আমার বস্তু আছে, এটাকে আমরা নিচের দিকে নামাচ্ছি। তাহলে কি ভাই, ব্লকের ওজন অবশ্যই সব সময় অলওয়েজ নিচের দিকে কাজ করবে। তাহলে দেখো এখন প্রতিক্রিয়া বল মানে কি, যে ভাই এই যে এটা তো অবশ্যই নিচের দিকে নামতেছে না, নিচের দিকে, এখন এটার একদম উলম্ব বরাবর যে বলটা পাবো সেটাই তো প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে, তাই না? আমাদের এইটার উলম্ব উপাংশটাই কিন্তু আমাদের প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। কি কাজ করবে? প্রতিক্রিয়া। কারণ দেখো এটা সবসময় নিচের দিকে টানতেছে, বাধা দান করবে, এটারই উপাংশটা মূলত আমাদের কি করবে, এই উলম্ব উপাংশটা প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। কি কাজ করবে ভাইয়া? প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। ওকে, সো এখন দেখেন এটার আমরা উলম্ব উপাংশটা কেমনে বের করবো। দেখো এটার আমরা দুইটা উপাংশ পাই, এই যে এইখানে আমাদের এটাকে উলম্ব উপাংশ, আর একটা পাবো এইখানে একটা উপাংশ। সো এবার কিন্তু আমার এই উপাংশটা না, কিন্তু এটা কিন্তু না ভাই, এখন আমার বের করতে হবে কোনটা, আমাদের এই উপাংশটা। দেখেন এই যে এই হোয়াট চিহ্নের উপাংশটা বের করতে হবে, কারণ এইটাই উলম্ব উপাংশ, এটাই মূলত বাধা দান করবে নিচের দিকে নামতে, তাই না? এখন এই উপাংশটা কেমনে বের করব? তাহলে দেখো আমি কি বলছি, অলওয়েজ cos থিটা, তার মানে এটা হবে কি ভাই, mg cos থিটা। বাট থিটার জায়গায় কি থিটা হবে না, আমার থিটার জায়গায় কি, এই যে আমার এখন কিন্তু এই যে এই থিটাটা বের করে নিতে হবে, তাই না? এখন দেখেন মজার কনসেপ্ট, এই থিটা মানেই কিন্তু এই থিটা একই জিনিস। কেন ভাইয়া? কারণ আমরা দেখো, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, একটু খেয়াল করেন, মজার কনসেপ্ট। এই থিটার মানটা কত ভাই? 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা, কারণ এটা আমাদের কি, এখানে যদি আমরা একদম আঁকি, তাহলে এই যে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে এটা অবশ্যই 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা যদি এটা হয়, তাহলে এইটা অবশ্যই এই থিটা আর এই থিটা সমান হবে। তার মানে আমরা এখান থেকে অলওয়ে আমরা থিটা বসাই দিতে পারবো, তার মানে আমরা mg cos থিটা, এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া, আমাদের হচ্ছে প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। কি কাজ করবে? mg cos থিটা। তাহলে mg cos থিটা কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ। দুইটা আমি ম্যাথ দিয়ে উঠার ক্ষেত্রেও বুঝাইছি, নামার ক্ষেত্রেও বুঝাইছি। এখন একটু বলেন দেখি ভাইয়া 100% ক্লিয়ার কিনা আপনাদের? এখন একটু বলেন দেখি 100% ক্লিয়ার কিনা আপনাদের? সেম কোশ্চেন না, একটু চেঞ্জ আছে। দেখো থিটাটা চেঞ্জ আছে, আমি একদম ভেঙে তোমাদেরকে বুঝাইছি, একদম ভেঙে বুঝাইছি। একটু বলেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? একটু বলেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? একটু বলেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা? একটু সবাই দ্রুত যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। এই তো স্নেহা সি নাম্বার, সবাস ধন্যবাদ, হিমেল সি নাম্বার। ওকে, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। দেখেন সবাই একটু বলেন, যারা এখনো ক্লিয়ার না কোনো সমস্যা নাই, ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে। তোমার এই জায়গায় যদি ঝামেলা থাকে, তুমি ক্লাস শেষ হওয়ার পরে আবার এখানে আইসা একটু দেখে নিবা, ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না। আমি একদম ধরে প্রত্যেকটা জিনিসই বুঝাই দিছি। ওকে, আচ্ছা, তো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব ভাই, আমরা নেক্সটে চলে যাব। স্যার প্লিজ রিপিট। ভাই এটা অনেক স্লোলি বুঝাইছি, তাও একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনারা চাইলে যে কনসেপ্টটা ঝামেলা থাকবে ওটা আবার বারবার করে দেখে নেবেন। কোনো কিছু ঝামেলা রেখে পরীক্ষার হলে বসা যাবে না, কারণ ভাই এখানে তুমি যদি গ্যাপ রাখো তাহলে এডমিশনের টেস্টে ধরা খাবা। এখন এই সময়ের মধ্যে সকল গ্যাপ পূরণ করে নিতে হবে। ওকে, সো দেখো
আমাদের কি বলছে, এই যে একটা বল আনত তল বেয়ে নিচের দিকে নামতেছে, এখন এটার প্রতিক্রিয়া বল বের করতে বলছে, ঠিক আছে। এখন প্রতিক্রিয়া কেমনে ভাই, এটার তো অবশ্যই একটা ওজন আছে, ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে তাহলে প্রতিক্রিয়া বলটা কি পাবো, এই ওজনটার লম্ব ভাবে যে উপাংশটা পাবো সেটাই মূলত প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে, সামনের দিকে বাধা দান করবে, ঠিক আছে। আলটিমেটলি দেখেন, তাহলে এটা লম্ব উপাংশটা কেমনে বের করবো ভাই, তাহলে দেখেন এই থিটাটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে দেখেন এই থিটা আর এই থিটাটা কিন্তু সেম, কেন, কারণ আমরা যদি একটা উপাংশ টানি তাহলে দেখো এই থিটার মানটা কেমনে বের করবো, যে ভাই এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা। যদি এতটুকু 90 মাইনাস থিটা হয় তাহলে এই থিটার মানটা কত হবে, এই থিটা আর এই থিটা সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলছি, অলওয়েজ কস থিটা দ্বারা করবো, বাট এই থিটার মানটা বের করে নিতে হবে। সো থিটার মান কিন্তু এখানে থিটাই আছে, আর কিছু করে নেই, থিটার মান থিটাই বসাই দিছি। সো ক্লিয়ার, বুঝতে পারছি রে? আচ্ছা, চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব যে ভাইয়া এর আগের কোশ্চেনটা কি, 90 ডিগ্রি হয়ে cos থিটা চেঞ্জ হয়ে গেছে, সাইন হবে না? না 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 না, এর আগের প্রশ্নটা দেখো বাবা, এটা দেখো, এটা আলটিমেটলি আমরা কি অলওয়েজ, দেখো এই যে এখানে একটু নোট করে দিছি, তুমি অলওয়েজ cos থিটা দ্বারা করো, উপাংশ মানেই অলওয়েজ cos থিটা, ভাইয়ার স্পেশাল টেকনিক। সাইন কস এগুলো পেঁচাবোই না, সাইন কস পেঁচাবো না, অলওয়েজ কস। ধরো সাইন নাই, আমরা কি করবো, অলওয়েজ cos থিটা, অলওয়েজ cos থিটা। এখন থিটার মানটা বের করে নিতে হবে, যেই উপাংশ বের করবো সেই থিটাটা বের করতে হবে। তাহলে এখানে কি উপাংশ নিছিলাম, এই উপাংশটা, তাহলে এটার সাথে আমাদের এই থিটাটা বের করছি। এখন এই থিটার মানটা কি ভাই, এটা যেহেতু থিটা, তাহলে আলটিমেটলি এটা 90 মাইনাস থিটা, তাহলে থিটা ড্যাশের জায়গায় বা থিটার জায়গায় 90 মাইনাস থিটা বসাইছি। এখন cos 90 মাইনাস থিটা মানে, ও সরি, এখানে তো হ্যাঁ আসলে একটু ঝামেলা করে ফেলছি, আমি চেঞ্জ করি নাই কেন, ধন্যবাদ ভাইয়া। তাহলে এটা cos 90 মাইনাস থিটা মানেই হচ্ছে mg sin থিটা হবে। আর জোস, কে বলছো ভাইয়া, ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল একটা থ্যাংক ইউ দেই তোমাকে। কে বলছো এটা, কই গেল মুনতাহা, সবাই মুনতাহাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক জোস একটা জিনিস খেয়াল করছো, আমি হয়তো স্লিপ অফ টাং, ঠিক আছে, বলতে বলতে ভুল করে ফেলছিলাম। সো এখানে তো অনুপাত চেঞ্জ হবে, সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার কি হবে ভাইয়া, mg sin থিটা। সো mg sin থিটা, খ নাম্বারটা। সাবাস সাবাস মুনতাহা, তোমাকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ, তুমি এই বিষয়টা খেয়াল করছো, ঠিক আছে। দেখো এই যে cos 90 মাইনাস থিটা, তাহলে তো অবশ্যই অনুপাত চেঞ্জ হয়ে sin থিটা হয়ে যাবে, বুঝতে পারছেন রে? অনুপাত চেঞ্জ হয়ে আমাদের কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। সবার ক্লিয়ার ভাইয়া, একটু বলেন। এখন আনত তলের কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, একটু বলেন দেখি ভাই, আনত তলের কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, একটু বলেন, দ্রুত একটু বলেন ভাইয়াকে, দ্রুত একটু বলেন যে ভাইয়া আনত তলের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব ভাই, নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। চলো নেক্সটে যাব আমরা। নেক্সট দেখেন, নেক্সটে কি বলছে, এটা একদম ডিরেক্ট, আশা রাখি সবাই পারার কথা, এটা একদম মুখস্থ একটা কনসেপ্ট। দেখেন, তিনটি সমমানের বল, এটাই কিন্তু আমাদের কিওয়ার্ড। দেখো, তিনটা সমমানের বল একটা বিন্দুতে ক্রিয়া করলে যদি সাম্য অবস্থা সৃষ্টি করে, তাহলে অন্তর্ভুক্ত কোণ, এটা অলওয়েজ মুখস্থ রাখবা। যদি তিনটা বলেরই মান সমান হয় এবং ওরা যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে সবগুলাই হচ্ছে 120 ডিগ্রি কোণে থাকবে, 120 তো এটা ডিরেক্ট মুখস্থ ভাই, এটা ডিরেক্ট মুখস্থ। দেখো শর্ত কি, শর্ত হচ্ছে আমাদের তিনটা সমমান হইতে হবে এবং তিনটাই সাম্য অবস্থায় হইতে হবে, সাম্য অবস্থা হইতে হবে। ক্লিয়ার বাবারা? এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এই তো সি নাম্বার, সাবাস, ধন্যবাদ, ঠিক আছে, সি নাম্বার। ওকে, হেই হিমেল, হাই দেখো আলটিমেটলি এখানে আমি সবারই নাম নেই, ঠিক আছে। আলটিমেটলি দেখা গেছে যে কারো কারো ওই যে কমেন্টের আলটিমেটলি ফ্লোতে অনেকেই চলে যায়, এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, ঠিক আছে। সো আলটিমেটলি এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, এখানে সবার নামই আমি নেই। দেখা গেছে যে অনেক সময় হয়তো তোমার নামটা কমেন্টের ফ্লোতে উপরে চলে যায়, এই জন্য হয়তো দেখা হয় না। ওকে, সমস্যা নাই হিমেল, আমি তোমার কমেন্টও দেখি। ওকে, সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাই, আমাদের ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যে স্পর্শ মধ্যবর্তী কোণ কত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টটা মূলত কই থেকে আসছে জানো, যে ভাই আমাদের আলটিমেটলি ক্রিয়া ও এইটা দেখো, এটা অন্যভাবেও আসতে পারে। দেখেন এটা হচ্ছে ক্রিয়া ও আলটিমেটলি দেখেন এই প্রশ্নটা আরো একভাবে আসে, আমি আপনাদের একটু দেখাই দেই যে ভাইয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে মধ্যবর্তী কোণ, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, এটাও এইভাবে পরীক্ষায় আসে।
আবার এইভাবেও পরীক্ষায় আসে যে ভাই ঘর্ষণ বল এবং বস্তুর বেগ, দেখেন এইটা কিন্তু আমাদের ঘর্ষণ মানে কি, এটা অবশ্যই প্রতিক্রিয়া হিসেবে কাজ করে। কোন একটা সাইকেল, ধরো আমি একটা রাস্তার মধ্য দিয়ে সাইকেল চালাচ্ছি, ঠিক আছে, রাস্তার মধ্য দিয়ে কি ভাই সাইকেল চালাচ্ছি, তার মানে এটা আমার বেগের সামনে যাচ্ছে, ভি বেগের সামনে যাচ্ছে, বাট আমার এই যে রাস্তার মধ্যে তো ঘর্ষণ আছে, তাহলে বাধা দানকারী বল হিসেবে কি কাজ করবে, ঘর্ষণ বল, তার মানে এটা হচ্ছে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। তাহলে কি কাজ করবে ভাই, এই ঘর্ষণ বলটাই হচ্ছে প্রতিক্রিয়া, আর এই বলটা বেগটা হচ্ছে আমাদের ক্রিয়া বল। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত, দেখি কে কে আগে পারছো সবার আগে, দেখি কে কে আগে পারছো সবার আগে, দেখি এই তো, সাবাস, ধন্যবাদ। সো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ আমাদের পাই। 180 বা পাই কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার। ইতিমধ্যেই তোমরা সবাই উত্তর করে ফেলছো, ইতিমধ্যেই তোমরা কি ভাইয়া সবাই উত্তর করে ফেলছো, সাবাস। এই তো সবাই উত্তর করে ফেলছো, সাবাস। এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। এখন আলটিমেটলি এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, দেখো এই যে স্টার মার্ক দিয়ে দেখলাম, এটাও অলরেডি তোমার বোর্ডেও আসছিল, এডমিশন টেস্টেও আসছিল, খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে মনে রাখতে হবে, ওকে। তো চলো তাহলে আমরা পরবর্তীতে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, দেখো আমাদের 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর, তার মানে 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর আমাদের কত, 2 কেজি, কত ভাইয়া, 2 কেজি ভরের বস্তুতে 5 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে আমাদের কত বল প্রয়োগ করতে হবে। দেখেন এটা একটা ডিরেক্ট সূত্র যে ভাইয়া প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল ইকুয়াল টু আমরা লিখতে পাবো যে ভাইয়া ঘর্ষণ বল, ঘর্ষণ বল প্লাস আমাদের হচ্ছে প্রয়োগকৃত বল ইকুয়াল টু ঘর্ষণ বল, আমাদের হচ্ছে প্রয়োগকৃত বল ইকুয়াল টু আমরা লিখতে পারবো ঘর্ষণ বল, ঘর্ষণ বল, ঘর্ষণ বল প্লাস কার্যকর বল, ঠিক আছে, প্লাস কার্যকর বল, ডিরেক্ট সূত্র, কার্যকর বল। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারবা, দেখো ভাইয়া যে প্রয়োগকৃত বল এফ ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স, তার মানে এফ ছোট হাতের এফ আমরা দিতে পারি, আবার কার্যকর বল ইকুয়াল টু এম এ দিতে পারি, ঠিক আছে। সো এইভাবে আমরা সূত্র আকারে মুখস্থ করতে পারি। দেখো ঘর্ষণ বল দেওয়াই আছে পরীক্ষার প্রশ্ন, 1 নিউটন, তাহলে 1, এম এর মান কত ভাই 2, এর মান কত ভাইয়া 5, তাহলে 5 দুগুণ 10, 10 আর 1 11, তাহলে 11 নিউটন। সো এটাই হচ্ছে প্রয়োগকৃত বল। 11 নিউটন কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা। সবাই কি বুঝছি রে, সবাই কি বুঝছি ভাইয়া, আমাদের কি হচ্ছে তাহলে, ঘ নাম্বারটা রাইট আনসার হচ্ছে, কি হচ্ছে তাহলে, ঘ নাম্বারটা রাইট আনসার হচ্ছে, কি হচ্ছে ভাইয়া, ঘ নাম্বারটা রাইট আনসার হচ্ছে, ঠিক আছে, ঘ নাম্বারটা রাইট আনসার হচ্ছে। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলেন তো দেখি, সবার 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 ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা, সবার ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, দ্রুত, সবার ক্লিয়ার কিনা, দ্রুত একটু বলেন যে সবার ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে, তাহলে কি করব ভাইয়া, নেক্সটে চলে যাব, তাহলে কি করব, নেক্সটে চলে যাব, ওকে। আচ্ছা সো দেখেন আমরা যদি নেক্সটে যাই, আমরা যদি ভাইয়া নেক্সটে যাই তাহলে চলে যায়, ওকে জোস, এই তো সবার ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে। তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ভাই। পরবর্তী প্রশ্নটা দেখেন, কৌণিক কম্পাঙ্ক এর মাত্রা। দেখো ভাই কৌণিক কম্পাঙ্কের মাত্রা, মাত্রা একক কোনো কিছুই মুখস্থর বিষয় না, কিন্তু মাত্রা একক কোনো কিছুই ভাইয়া মুখস্থর বিষয় না, তুমি জাস্ট কি করবা, সূত্র থেকে আনতে পারবে। এখন কৌণিক কম্পাঙ্ক সূত্র কি ভাই, ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। এখন 2 পাই মানেই তো একটা কনস্ট্যান্ট মান, 2 পাই মানে কি ভাইয়া একটা কনস্ট্যান্ট মান, তাই না, তাহলে এটাকে টি থাকতেছে, তাহলে এটার মাত্রা কি হবে ভাই, জাস্ট টি ইনভার্স 1, জাস্ট টি ইনভার্স 1। তার মানে দেখেন কোনো কিছুর পাওয়ার, ধরেন আমি m টু দি পাওয়ার 0 বা যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 বসাইলে এটার মান হয় 1, তাহলে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 মানেই কত ভাই আমাদের, মানেই কত 1 1, মানেই কত 1 1। নেট পাচ্ছে না ভাই, একটু লাগায়েন না, ঠিক আছে। সো দেখেন আমাদের তাহলে এটাও 1 এটাও 1, তাহলে শুধুমাত্র টি ইনভার্স 1 থাকতেছে, তারপরে ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে, ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট আনসার, ওকে। সবার ক্লিয়ার রে, সবার ক্লিয়ার, সবার কি ক্লিয়ার, সবার কি ক্লিয়ার। দেখো এটা অনেক সহজ, এটা অনেক সহজ, এটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা তোমার রিসেন্ট সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা বিশ্ববিদ্যালয়ে আসে, আবার আলটিমেটলি কি, আবার আলটিমেটলি তোমার বোর্ডেও অনেকবার আসছে, ঠিক আছে, বোর্ডে অনেকবার আসছে। দেখি কে কে পারছো, দেখি কে কে পারছো। সো চলো তাহলে আমরা পরবর্তীতে যাই, একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখেন এই পরবর্তী প্রশ্নটা আজকের ক্লাসের সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন, কারণ এখানে অনেক কিছুর মানেই মিসিং, তোমাকে ধরে নিতে হবে, বুঝতে হবে। সো একটু ভালো মতো দেখেন এই প্রশ্নটা ভাইয়া, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2016-তে আসছে না ভাই,
এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হুবহু এই প্রশ্নটা একবার আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছিল, ঢাকা বোর্ডেও আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল, ঢাকা বোর্ডেও আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা কিন্তু একটু কষ্ট করে বুঝতে হবে। এই প্রশ্নটা একটু মনে করো আলটিমেটলি বেশ কয়েকটা জিনিসের মান নাই, তোমাকে প্রশ্নর ভাষা থেকে মানগুলো বের করে নিতে হবে। ওকে, আচ্ছা দেখো কি বলছে ভাই, একটা নল থেকে আমাদের 2 ms ইনভার্স 1 বেগে, তার মানে এটা বেগে 2 ms ইনভার্স 1 বেগে পানি বের হয়ে দেয়ালকে আঘাত করছে। ঠিক আছে, এখন নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এর মান দেওয়া আছে কত, আমাদের 0.03 মিটার স্কয়ার। এখন ধরা যাক পানি দেয়াল থেকে ফিরে আসছে না। দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা দেওয়া আছে, পানি রিবাউন্ড হচ্ছে না, দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতেছে না। দেখেন আমার ধরেন এইটা একটা নল, এখান থেকে পানি বের হচ্ছে, ঠিক আছে, পানি বের হচ্ছে, এইটা হচ্ছে আমাদের দেয়াল, এটা কি ভাই দেয়াল। সো এইটা ধাক্কা খেয়ে আর ফিরে আসতেছে না, ধাক্কা খেয়ে একদম সাটাম নিচের দিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, পানি রিবাউন্ড হচ্ছে না, ধাক্কা খেয়ে ফিরে আসতেছে না। ওকে, আচ্ছা এখন দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে, যে এই যে এইখানে আয়সা দেয়ালের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই তোমাকে বের করতে বলছে। ভাই যেহেতু বল বের করতে বলছে, তাহলে বলের একটাই সূত্র জানি আমরা। বলের কি জানি, বলের একটাই সূত্র জানি, সেটা হচ্ছে F = ma। তাহলে দেখো এম এর মান এখানে দেওয়া নাই, এর মান এখানে দেওয়া নাই। তো মজার বিষয়টা হচ্ছে তোমাকে এখানে কিন্তু কি করতে হবে, দুইটার মানই বের করে নিতে হবে। মজার বিষয়, তোমাকে এখানে দুইটার মানই বের করে নিতে হবে। ওকে, তো এখন চলেন ভাইয়া, তাহলে দেখেন এখানে আমরা আলটিমেটলি বেগের মান, ভি এর মান দেওয়া আছে কি ms ইনভার্স 1, সো বেগের মান 2 ms ইনভার্স 1। দেখেন এই কথাটা থেকে অনেক কিছু বের করতে পারবো। দেখো এই এককটাকে ভাঙাও ভাই, মানে 1 সেকেন্ডে 2 মিটার যায়, তাই না? এটাকে আমরা এভাবে লিখতে পারবো না, 2 মিটার 1 সেকেন্ড, তাই না? সো এখান থেকে 2 ms ইনভার্স 1 মানে কি, যে ভাই ওই বস্তুটা 1 সেকেন্ডে কয় মিটার যাচ্ছে, 2 মিটার যাচ্ছে। তার মানে এই কতটুকু পথ পাড়ি দিচ্ছে, দেখেন এই যে নল থেকে পানি দেয়াল পর্যন্ত কতটুকু ভাই, এই এতটুকু দূরত্ব হচ্ছে 2 মিটার। আমরা প্রশ্নে থেকে বুঝে নিলাম কিন্তু 2 মিটার। কত সময় লাগতেছে, টি ইকুয়াল টু এতটুকু যাইতে ওর 1 সেকেন্ড লাগতেছে। এই এতটুকু বুঝছো? সবাই একটু বলো এতটুকু বুঝছো কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা বোর্ডেও আসছিল, ঢাবিতেও আসছিল। তো সবাই একটু চেষ্টা করেন ভাই, সবাই একটু চেষ্টা করেন দেখি পারেন কিনা, সবাই একটু চেষ্টা করেন দেখি পারেন কিনা, দ্রুত, যে এতটুকু বুঝছো কিনা। আমি একদম ধীরে ধীরে বুঝাবো, কোনো সমস্যা নাই, ভাইয়া আছি তোমাদের সঙ্গে, একদম ধীরে ধীরে বুঝাই দিব। সো সবাই একটু বলেন যে ভাইয়া আপনারা এই অংশটা বুঝছেন কিনা, আপনারা এই অংশটা বুঝছেন কিনা, আপনারা এই অংশটা বুঝছেন কিনা, বলেন এই অংশটা বুঝছেন কিনা। বলের ঘাত কি একই জিনিস? না না না, বলের ঘাত একই জিনিস কেন হবে ভাইয়া, একই না, ঠিক আছে। বলের ঘাত তুমি এভাবে বলতে পারো যে ভাই বলের ঘাত এবং বস্তুর আলটিমেটলি ভরবেগ একই জিনিস, বলের ঘাত বস্তুর ভরবেগ একই জিনিস, কিন্তু কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ এগুলো একই না। ওকে, এগুলো ভাইয়া একই না, বুঝতে পারছেন? তো এতটুকু বুঝছো রে, এতটুকু বুঝছো? কি বলছো? বুঝছি স্যার। ভাইয়া আবার একটু বুঝান প্লিজ। কিচ্ছু বুঝাই নাই, দেখো এখানে সিম্পল একটা বিষয়। দেখো বেগের মান কি দেওয়া আছে ভাই, 2 ms ইনভার্স 1। বেগের মান কি দেওয়া আছে, 2 ms ইনভার্স 1। সো এই 2 ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড, এই কথাটার মানে কি ভাই, মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 2 মিটার গেছে। সো এটা দেখো 2 ms ইনভার্স 1, তাহলে 1 সেকেন্ডে 2 মিটার গেছে। তাহলে আমরা বলতে পারি যে নল থেকে এই দেয়ালের দূরত্ব কত, 2 মিটার, এইখান থেকে পানি পৌঁছাইতে কত সময় লাগে, 1 সেকেন্ড। জাস্ট এই 2 ms ইনভার্স 1 থেকে জাস্ট ভাঙাই নিছি, কারণ আমাদের এখানে কিচ্ছু মান দেওয়া নাই, মানগুলো আমরা এখান থেকে প্রশ্ন থেকে বের করে নিতে হবে, বুঝছো? এই তো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। এখন দেখো তাহলে আমরা পেয়ে গেলাম ভাই, এখন এই যে এম, দেখো আমরা এম ইকুয়াল টু কি জানি, রো ভি জানি না, এম ইকুয়াল টু রো ভি। এখন যেহেতু পানি ভাই, পানির ঘনত্ব তো 1000, এটা সবাই জানি আমরা। আর ভি, ভি মানে কি আয়তন। এখন আয়তন কি হবে ভাই, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমরা আয়তন সূত্র কি জানি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন দেখেন এইখানে তো উচ্চতা নাই, এখানে উচ্চতার জায়গায় কি হবে ভাই, দেখেন এই যে পানি বের হচ্ছে এখান থেকে দেয়ালকে ধাক্কা করছে, এটাই কিন্তু উচ্চতা, ওয়ান কাইন্ড অফ উচ্চতা হিসেবে কাজ করতেছে, বা যে সরণটা এটাই হচ্ছে উচ্চতা, তাছাড়া কিন্তু আর কোনো মান দেওয়া নেই। তাহলে এটাকে যদি আমরা বের বলি, তাহলে ক্ষেত্রফল তো দেওয়াই আছে আমাদের কত ভাই, 0.03। তাহলে আমাদের এম এর মানটা কত হচ্ছে, যে ভাই 0.03 ক্ষেত্রফল, উচ্চতা বা কতটুকু দূরত্ব 2 মিটার ইনটু আমাদের হচ্ছে ক্ষেত্রফল কত পাইলাম, আর পানির ঘনত্ব 1000। সো এম এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো এম এর মানটা কত পাইলাম, এখানে বসাই দিই, 0.03 ইনটু 2 ইনটু পানির ঘনত্ব 1000। ওকে, আচ্ছা এখন এর মান এখন বের করে নিই, এখন এর মানটা তোমাকে বের করতে হবে। এর মান দেখো ভাই, এখন আলটিমেটলি দেখো এর মান ভাই, এটা কি দেওয়া আছে, আদি বেগ ইউ এর মান দেওয়া আছে, তাই না? ধরা যাক পানি দেয়াল থেকে আর ফিরে আসতেছে, তাহলে ওইখানে
স্টপ হয়ে যাচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে ভি এর মান কত? 0। আর টি এর মান তো আমরা জানি 1 সেকেন্ড, এই যে এখান থেকে বের করছি, তাহলে এর মান আমরা কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভি এর মান কত? 0 মাইনাস ইউ এর মান কত? এই যে 2 মিটার পার সেকেন্ড 2, আর টি এর মান 1। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? যে ভাইয়া মাইনাস 2 ms ইনভার্স 2 মন্দন হয়েছে। দেখো এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, তাহলে মাইনাসটা চাইলে আমরা স্কিপ করতে পারি। অপশনের দিকে তাকাও, কোনো আমাদের বলের মান মাইনাস নাই, তাহলে আমরা চাইলে এই কনসেপ্টটা মাইনাসটা স্কিপ করতে পারি। তার মানে আমাদের ত্বরণের মান 2 ms ইনভার্স 2 পাইলাম আমরা। সো ত্বরণের মান বসাই দাও এখন, যে ভাইয়া এখানে 2 বসাই দাও। তাহলে দেখো এই যে দশমিক 2টা শূন্য তুলে দিছি, 2টা শূন্য কাটা দাও, তাহলে এখান থেকে জাস্ট গুণ করে দাও। তাহলে আমাদের 6 কে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 আর 10 গুণ করলে 120 নিউটন। সো এটাই হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। দেখো 120 কোথায় আছে ভাইয়া? এই তো ঘ নাম্বারটা। এই প্রশ্নটা অলরেডি ঢাবিতে আসছিল, এই প্রশ্নটা একটু তোমাদের কাছে গোলমাল লাগতে পারে। আমি একদম ভেঙে ভেঙে বুঝাইলাম ভাইয়া, একদম ভেঙে ভেঙে বুঝাইছি। সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা? কারা কারা ডি নাম্বার দিছো? এই তো জোহরা 240 কেমনে রে? গুণ করতে ভুল করা যাবে না। এই তো সবাই পারছো মোটামুটি, মুনতাহা, তারপরে ফাহমিদা, তারপরে হচ্ছে সুমনা, ডি নাম্বার। বুঝা গেছে ভাইয়া? সবাই একটু বলেন সবার ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা অলরেডি ঢাকা বোর্ড 16-তে আসছিল, অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। সামনে যে তোমরা এডমিশন টেস্ট দিবা, তোমাদের বেলা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। দেখেন আমি একটু 3 স্টার দেই, এবং এই প্রশ্নটা অনেক মান মিসিং দেওয়া নাই। সো আমাদের কাস্টমাইজ করে মান ধরতে হবে, কাস্টমাইজ করে কি ভাইয়া মান ধরতে হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সটে যাই আমরা। দেখো এখানে কি বলছে? একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে কখন? লিফটে দুইটাই কন্ডিশন ভাই, একটা উপরে উঠবে, একটা নিচে নামবে। সো লিফটের কন্ডিশন গুলো চলো আমরা দেখে নিই। লিফট থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নিই, চলো। সো আমরা লিফট থেকে কি কি কনসেপ্ট আসতে পারে? লিফট কি হয়? যে ভাইয়া একবার ওঠার ক্ষেত্রে কি হবে, আর একবার লিফট কি হয়? নিচে নামে, নামার ক্ষেত্রে কি হবে? সো চলেন, ধরেন এইখানে একটা লিফট আছে। সো লিফট নিচে উপরের দিকে উঠবে, আবার এইখানে একটা লিফট আছে, লিফট নিচের দিকে নামবে। ওকে, সো এখন চলেন যে ভাই আমরা কি জানি? F ইকুয়াল টু এম এ, তাই না? এখন তো ভাই নির্দিষ্ট যখন উঠবে তখন লিফট একটা নির্দিষ্ট এ ত্বরণে উঠবে, যখন নিচে নামবে তখন নির্দিষ্ট একটা এ ত্বরণে নামবে। এখন ঝামেলা লাগছে যে ভাই এই সূত্রটা আমরা তো সবাই জানি F ইকুয়াল টু এম জি, তাই না? বাট এখানে তো একটা এক্সট্রা এ আছে, এখানে উঠার ক্ষেত্রে একটা এক্সট্রা আছে, নামার ক্ষেত্রে একটা এক্সট্রা আছে। এখন এই এক্সট্রা এটা মূলত কি হবে? এটাই মূলত তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো দেখেন যখন উঠবে ভাই, যখন উঠবে তুমি লিফটে তো সবাই উঠছে একবার না একবার। দেখো তোমরা যখন ছোট বাচ্চা ছিলা, বা আলটিমেটলি তুমি এখনো উঠলে তুমি এরকম ফিল করবে। ধরো তুমি দাঁড়ায় আছো, লিফট উপরে উঠতেছে, মনে হবে হয়তো তোমাকে নিচের দিকে কেউ টেনে ধরছে। তোমার পায়ে যদি স্পন্সের ওই যে নরম জুতাগুলো পরা থাকে, দেখবা যে নিচে দেবে গেছে একটু, তার মানে তোমার কাছে মনে হচ্ছে আল্লাহ ওজন মনে হয় বেশি হয়ে যাচ্ছে, নিচের দিকে হয়তো কেউ টানতেছে। যখন তোমার লিফট উপরের দিকে উঠবে তখন কি হয়? উপরের দিকে উঠলে তোমার কি মনে হয়? তুমি জাস্ট এই ম্যাথ আসলে তুমি জাস্ট মনে করবা তুমি এখন লিফটের মধ্যে আসো। আর লিফটের মধ্যে থাকলে কি হয় ভাই? লিফটের মধ্যে থাকলে আলটিমেটলি আমরা সবাই জানি যে উপরের দিকে যখন আমরা যাই তখন মনে হয় যে নিচের দিকে কেউ টানতেছে, ওজন বেশি হয়ে গেছে। তার মানে ওঠার ক্ষেত্রে আমাদের কি ওজন বেশি হয়, তার মানে প্লাস। তার মানে এইভাবে মনে রাখবো যে ভাই F ইকুয়াল টু এম, আমাদের হচ্ছে এম, এখানে হবে জি প্লাস এ। এটা হচ্ছে সূত্র, কাস্টমাইজ হয়ে গেল। ওকে, আর এখানে কি হবে ভাইয়া? যে F ইকুয়াল টু নামার ক্ষেত্রে ওজন কমে যাওয়া মনে হবে তোমার, এখানে জাস্ট মাইনাস, তার মানে এম জি মাইনাস এ। তাহলে দেখো আমার প্রশ্ন কি ছিল? ওজনহীনতা অনুভব করবে কখন, মানে ওজন কমে যাবে কখন, মাইনাস করতে হয় কখন? উঠলে না নামলে? এখন সবাই উত্তর করো দেখি ভাই, উঠলে না নামলে? এই তো সবাই আনসার করছো। ডি নাম্বার, হিমেল, তারপরে জোহরা, আহাদ। জি ভাইয়া ডি নাম্বারটা। সো আমাদের এই তো আমাদের জি ত্বরণে যখন নিচে নামবে। এখন দেখো এই প্রশ্নটা আরো ঘুরাই আসতে পারে। আর কিভাবে ঘুরাই আসতে পারে আমি একটু তোমাকে দেখাই। ধরো লিফটের মধ্যে তুমি আসো, এখানে চিকনা চাকনা ছেলে মানুষ কে কে ক্লাস করতেছো? একটু আমার মতো মোটু শুটু না, একটু চিকনা পাবনা কে কে আসো? একটু কমেন্ট সেকশনে সাড়া দাও দেখি, ঠিক আছে? আমি ওকে আর্ট করবো এখন, ঠিক আছে? তোমরা এই যে ধরো আমরা হিমেল তো কিছুক্ষণ আগে মন খারাপ করছিল, তো আমি হিমেলকে আর্ট করি। চলো, এটা আমাদের হিমেল, ঠিক আছে? এটা আমাদের কি ভাইয়া? হিমেল, ঠিক আছে? হিমেলকে আমরা চিকন চাকন বানাই দিছি, ওই বাস্তবে কিরকম আমি জানি না। সো আলটিমেটলি ধরো আমি হিমেলকে আর্ট করলাম, সো এটা হচ্ছে হিমেল, ঠিক আছে? দেখছো কত সুন্দর আর্ট করছি? হিমেল, একটা স্পেশাল থ্যাংক ইউ দাও ভাইয়াকে। ওকে, সো দেখো ধরো তুমি লিফটের মধ্যে দাঁড়ায় আসো, হিমেল দাঁড়ায় আছে,
হিমেলের হাতে, ধরো এটা একটা হাত, ঠিক আছে, এটা হচ্ছে হিমেলের হাত, হাতের মধ্যে একটা বল আছে। কি আছে ভাই? এটা হচ্ছে বল, হাতের মধ্যে বল আছে। এখন বলটাকে লিফট থেকে, হাত থেকে ধরো আমি এইরকম করে, এই যে পেনটা ধরো আমার মনে করো বল, এইটাকে আমি ফেলে দিব, নিচে ফেলে দিব। এখন মেঝে স্পর্শ করতে সময়, তোমার লিফট উপরে খেলে কি হবে, লিফট নিচে নামলে কি হবে, মেঝে স্পর্শ করতে সময় বের করতে বলে। কি ভাইয়া? মেঝে স্পর্শ করতে সময়। তার মানে এইখানে টি ইকুয়াল টু, যদি আমার উপরে ওঠে তাহলে রুট ওভার 2h ডিভাইডেড বাই জি প্লাস এ, আর যদি নিচে নামে ভাইয়া তাহলে টি ইকুয়াল টু রুট ওভার 2h জি মাইনাস এ। লিফট থেকে আসলে এর বাইরে কিচ্ছু আসবে না, এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। লিফট থেকে যদি আসে, লিফট থেকে যদি আসে, কথা দিচ্ছে এর বাইরে কিছু আসবে না, হয় বল বের করতে বলবে, না হয় আমাদের মেঝে স্পর্শ করতে সময় বের করতে বলবে। ক্লিয়ার কনসেপ্ট? লিফটের কনসেপ্ট ক্লিয়ার সবার? বলো তো দেখি, লিফটের কনসেপ্ট ক্লিয়ার বাবারা? লিফটের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? লিফট এর কনসেপ্ট ক্লিয়ার কিনা সবার? লিফটের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো দেখি? লিফটের কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলেন। লিফটের কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। ওকে, দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাইছি ভাই, খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাইছি। সবাই একটু বলেন যে লিফটের কনসেপ্ট ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। তো চলেন এখন তাহলে নেক্সটে যাব, ঠিক আছে। হিমেল মন খারাপ করিও না, তোমাকে একটু চিকন চাকন করে আট করে দিছি। ওকে, তো চলেন। এই যে ভাইটাল একটা প্রশ্ন ভাই, এটা দিনাজপুর বোর্ডে 16তে আসছিল, এই সেম প্রশ্ন ঢাবিতে আসছে, এই প্রশ্ন জগন্নাথে আসছে। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, এটা আমরা নিউটনিয়ান, আলটিমেটলি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যাতেও আছে, আবার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়েও আছে, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলছে, যে একটা গাছের একটা আপেল পৃথিবীকে এফ ড্যাশ বলে আকর্ষণ করতেছে। গাছের একটা আপেল কি ভাইয়া? পৃথিবীকে এফ ড্যাশ বলে আকর্ষণ করতেছে। এখন পৃথিবী ওই আপেলটাকে, ধরেন আমার এটা আপেল, আপেল, আর এটা হচ্ছে আমার পৃথিবী। আপেল একটা আছে আর একটা হচ্ছে পৃথিবী আছে, ঠিক আছে। ধরেন এই আপেলটা পৃথিবীকে ছোট হাতের এফ এ আকর্ষণ করতেছে, যেহেতু আপেল ছোট পৃথিবী বড়, সো আমরা ছোট হাতের এফ ধরে নিলাম। আর এটাকে ধরে নিলাম যে ভাই বড় হাতের এফ। প্রশ্নে কিন্তু এটা ধরে নেই, একটা এফ ধরছে, একটা এফ ড্যাশ ধরছে। সো আমরা এটাকে ধরলাম এফ, এটাকে ধরলাম এফ ড্যাশ, ধরো এরকম করে ধরে নিলাম। এখন অনেকেই মনে করবা ভাই এখানে তো আলটিমেটলি আপেল তো অনেক ছোট একটা জিনিস, তার মানে আপেল বস্তুটাকে, পৃথিবীটাকে খুব কম বলে আকর্ষণ করবে, বাট পৃথিবী আপেলটাকে খুব বেশি বলে আকর্ষণ করবে, কারণ পৃথিবী তো অনেক বড়, আপেল তো অনেক ছোট। না, মহাকর্ষ বলের কনসেপ্ট থেকে আমরা এটাই জানি যে ভাইয়া আলটিমেটলি প্রত্যেকটা আমাদের দুইটা বস্তু পাশাপাশি থাকলে সেম আকর্ষণ বল কাজ করবে। এ যে আকর্ষণ বলে একে টানবে, এও ঠিক একই আকর্ষণ বলে একে টানবে। তার মানে এফ ইকুয়াল টু এফ ড্যাশ, দুইটা আমাদের পারস্পরিক সমান হবে। তার মানে আমাদের রাইট আনসার কোনটা ভাইয়া? খ নাম্বারটা, ঠিক আছে। এটা ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না। এই তো নাহিদ, তারপরে পরি, মুনতাহা, সুমনা, এই তো সবাই উত্তর করছো ভাইয়া খ নাম্বার, খ নাম্বার, আরে জোস, ঠিক আছে। সো আমাদের এটা কি হবে ভাইয়া? খ নাম্বারটা। এটা কি হবে ভাইয়া? খ নাম্বারটা। ওকে, সো কখনোই ভুল করা যাবে না যে এটা বড় ওটা ছোট, না, আমাদের দুইটা বলেই সমান হবে, দুইটা বলেই সমান। এখানে বস্তু ছোট বড় দিয়ে কাজ নাই, এখানে বস্তু ছোট বড় দিয়ে কোনো কাজ নাই। ওকে, চলেন নেক্সটে যাব আমরা। দেখেন ভরবেগের মাত্রা সমীকরণ কি? ভরবেগের মাত্রা সমীকরণ, দেখেন ভরবেগের মাত্রা সমীকরণ, প্রশ্নটা আপনাকে এইভাবেও আসতে পারতো যে ভরবেগের মাত্রা সমীকরণ না দিয়ে বলের ঘাতের মাত্রা। সো বলের ঘাত, বলের ঘাত এবং ভরবেগের মাত্রা সেম, বলের ঘাত এবং ভরবেগের মাত্রা এবং একক সেম, বলের ঘাত এবং বস্তুর ভরবেগের মাত্রা একক কি ভাইয়া? সেম, ঠিক আছে। কারণ একটু আগে আমরা প্রমাণ করছিলাম যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, সো দেখেন ভরবেগের আমরা কি জানি যে ভাইয়া এফ পি ইকুয়াল টু এম ভি, তাই না। এখন মাত্রা লাগবে আমার, মাত্রা কি ভাই? বড় হাতের এম, মাস, তার মানে ভি, ভি এল টি ইনভার্স 1। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1, ক নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এখন চলো, ধরো তুমি যে ভাই আমি এখন এই বলের ঘাত দিয়ে যদি বের করতাম তাহলে কি হইতো? চলেন বলের ঘাত, যে ইকুয়াল টু কি জানি আমরা? এফ টি, তাই না। এফ ইন্টু টি, এফ এর মাত্রা কি ভাই? এম এল টি ইনভার্স 2, আর এখানে কি একটা বড় হাতের টি, তাহলে একটা টি, এখানে কি মনে মনে 1 আছে না ভাইয়া? এখানে কি মনে মনে 1 আছে না? তাহলে -2 + 1 ঘুরে ফিরে -1, তাহলে একই জিনিস, এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। বুঝা গেছে? তুমি যেইভাবেও যাও না কেন তোমার মাত্রা একই আসবে। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারবো, আমার ভরবেগ চাক আর হচ্ছে বলের ঘাত চাক দুইটারই কি মাত্রা সেম। ভরবেগ এবং আমাদের ভরবেগ চাক আর হচ্ছে কি ভাইয়া বলের ঘাত চাক দুইটারই মাত্রা সেম, দুইটারই মাত্রা সেম, দুইটারই মাত্রা সেম, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, উপরে উঠলে আমাদের উপরের অংশে বা উপরের অংশে স্পর্শ করতে মোট সময় চাইলে
দুইয়ের কোনো কোশ্চেন সলভ করা যাবে কিনা, না মোট সময় এখান থেকে না, তখন ওই সূত্র হবে না, আর মোট সময় নর্মালি বেশি একটা চাই না, ঠিক আছে, মোট সময় চাই না। এটা হচ্ছে শুধুমাত্র যে ভাই মেঝে স্পর্শ করে, ধরো আমি এখান থেকে ফেলাই দিছি, ধরো আমার এটা বস্তু, এইখানে থেকে জাস্ট ফেলাই দিছি, লিফটের মেঝেতে স্পর্শ করতে কত সময় লাগবে, ঠিক আছে। ধরেন এই যে এটা হচ্ছে আমার লিফট, এইটা হচ্ছে আমি বা আমাদের হিমেল, এই যে বস্তুটাকে ফেলাই দিছি, এই যে এইটাই হচ্ছে আমাদের টি, মানে এইখান থেকে ওরে এইখানে ফেলাই দিতে কতটুকু সময় লাগবে মেঝে স্পর্শ করতে সময়। এটার নাম কি রে? এটার নাম হচ্ছে মেঝে স্পর্শ করতে সময়, স্পর্শ করতে সময়, মেঝে স্পর্শ করতে সময়, বুঝতে পারছেন? মেঝে স্পর্শ করতে সময়, ওকে। আচ্ছা চলো 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 চলো, ক্লিয়ার ক্লিয়ার, চলো নেক্সটে যাবো তাহলে। নেক্সটে দেখেন কি বলছে, একটা বস্তুর উপর, এটাই আমাদের আজকে লাস্ট প্রশ্ন, দেখি সবার আগে কে পারো। যশোর বোর্ড 24-এ আসা একটা প্রশ্ন, সবার আগে দেখি কে পারো, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। চলেন এখানে কি বলছে দেখেন তো, যে একটা বস্তুর উপর 600 নিউটন বল, একটা বস্তুর উপর কি ভাইয়া 600 নিউটন বল 1 মিনিটে ক্রিয়া করে। দেখেন এই যে একক কনভার্সন, খেয়াল রাখতে হবে, ফিজিক্সে মাথা ঠান্ডা না রাখতে পারলেই তুমি ধরা খেয়ে যাবা, ওকে। তো দেখেন এখানে কি বলছে, যে 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কত। ভাই তার মানে তোমাকে ডেল পির মান বের করতে বলছে। কি কি দেওয়া আছে, আমার হচ্ছে এফ এর মান দেওয়া আছে, আমার হচ্ছে টির মান দেওয়া আছে। তাহলে দেখো একটু আগেই যে আমি তোমাকে শিখাইলাম যে একটা সূত্রের সিরিজ, জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু আমাদের হচ্ছে এম ভি, সরি, ভি মাইনাস ইউ ডেল, আমাদের হচ্ছে এম ডেল ভি ডেল পি, একটু আগে তোমাকে শিখাইছি না ভাইয়া। দেখো প্রত্যেকটাই ইকুয়াল টু, তুমি চাইলে এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বলতে পারবা, এফ টি ইকুয়াল টু এম ডেল পি লিখতে পারবা, এফ টি ইকুয়াল টু এম ডেল ভি লিখতে পারবা, সবগুলাই সমান যেহেতু, তাহলে সবগুলাকে সমান সমান বলতে পারবো। তাহলে দেখো আমার এখান থেকে চাইলে আমি তাহলে এখন সূত্রটা কি লিখতে পারবো, যে ভাই ডেল পি ইকুয়াল টু এফ টি, আমরা কাস্টমাইজ করে নিলাম, তাহলে আমার কিন্তু এই ডেল পির মানই বের করতে বলছে। তাহলে এফ এর মান কত ভাইয়া 600 নিউটন, টির মান কত বাবা 1 মিনিট মানে 60 সেকেন্ড, তোমাকে অবশ্যই সেকেন্ডে আনতে হবে, কারণ দেখো এখানে কেজি এমএস ইনভার্স 1, দেখো এখানে কোথাও কিন্তু মিনিট নাই, সবগুলাই আমার সেকেন্ড 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 সেকেন্ড। একক কনভার্ট করবো কি করবো না এটা কে বলে দিবে, অপশন বলে দিবে, ওকে। আচ্ছা তাহলে দেখো এখন কি হবে ভাই, 600 আর হচ্ছে 1 মিনিট আলটিমেটলি 60 সেকেন্ড। তাহলে দেখো জাস্ট খালি গুণ করে দাও, তাহলে জাস্ট গুণ করে দাও, 6 6 36, আর এখানে 1 2 3 3 কিউব এরকম নাই, 3.6 আছে, তাহলে প্যারা নাই, তাহলে 3.6 একটা পাওয়ার বেড়ে যাবে 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে। 3.6 10 টু দি পাওয়ার 4 কোথায় আছে বাবা, এই তো ক নাম্বারটা, এই যে ভুল করেও আবার খ নাম্বার দেখা যাবে না। দেখো তোমরা পাওয়ার যদি খেয়াল না রাখো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ভুল করেও খ নাম্বার দাগায় দেওয়া যাবে না, ওকে। আরে ব্যাড টাইমিং, ঠিক আছে, আরে এমন সময় চলে গেছে ব্যাটারি। সো প্যারা নাই, প্যারা নাই, প্যারা নাই, এই তো সবাই পারছো। এ নাম্বার মুনতাহা, সুমনা, তারপরে জোহরা, ভিডিও আগে গেছে, ভিডিও আগে এটা বুঝছো না, এটা বুঝছো না, সবাই একটু বলো দেখি এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই একটু দেখেন তো, মানে ব্যাটারি লাগাইতে হবে, চার্জ শেষ হয়েছে, শেষই হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই ভাই, ভিডিও চলে গেছে, ভিডিও চলে গেছে, সমস্যা নাই ভাইয়া, আসি। আপনারা বলেন, এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল অবশ্য, যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমি আবার বুঝাই দিব। সো এমন কি কেউ আছেন যে বুঝেন নাই, এটার অ্যান্সার যে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা কি বুঝছেন নাকি আলটিমেটলি সবাই আলটিমেটলি ক্লিয়ার? সো বলেন আপনাদের সাথে একটু গল্প করি। ভাই আপনার, ভাই আপনার কিটা, হিমেল তোমার কথা বুঝলাম না, কি ধরছেন, কি হইলো না বুঝতে পারলাম না তোমার কথা। আচ্ছা সো দেখেন আপনাদের সাথে একটু গল্প করি, সেটা হচ্ছে ক্লাসটা কেমন লাগলো বলেন, ক্লাসটা সবার কেমন লাগলো একটু বলেন দেখি, সবার ক্লাসটা কেমন লাগলো, 100% বুঝতে পারছেন কিনা। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের খুব সুন্দর মতো বুঝাইছি, প্রত্যেকটা কনসেপ্ট কি ভাইয়া খুব সুন্দর মতো আপনাদের বুঝাই দিছি। সো একটু আমাকে রিভিউ দেন, একটু আমাকে রিভিউ দেন যে আপনাদের কেমন লাগলো ক্লাসটা, হ্যাঁ।
ব্যাটারি আছে কি? শেষই হয়েছে একটা কোশ্চেন খালি। সো বলেন কি অবস্থা? আর যারা বুঝেন নাই তারা প্যারা নাই, আমি বুঝাই দিব আরেকবার, লাস্ট একবার ইয়ে করেই আলটিমেটলি ক্লাস শেষ করে দিব। যারা বুঝেন নাই বা এই প্রশ্নে একটু ঝামেলা আছে একটু লাইনেই থাকেন। যে ব্যাটারিটা চেঞ্জ করা হচ্ছে কারণ এই স্টুডিওতে সারাদিন ক্লাস চলে তো, সেই জন্য ব্যাটারির চার্জ গুলো শেষ হয়ে যায় ক্লাসের মধ্যেই, আলটিমেটলি হচ্ছে ব্যাটারি পাল্টাইতে হয়। সো কোনো সমস্যা নাই ভাইয়া, একটু মধ্যেই চলে আসবো, আমি তোমাদের সাথে একটু গল্প করি। সো আপনারা বলতে থাকেন যে ভাইয়া ক্লাস আপনাদের কেমন লাগলো ওভারঅল আলটিমেটলি, তারপরে আমি দেখি আপনাদের কোনো সমস্যা আছে কিনা। শুনছিলাম কিটা হিমেল শুনছিলাম, শেষ ভালো যার সব ভালো তার, আপনার শেষ আমাদের দরকার। আচ্ছা কি হয়েছে? না না চলে যায় নাই, আবার আসবো আবার আসবো, এই তো আমি আসি, না হলে তো ক্লাস শেষই করে দিতাম। সমস্যা নাই, আমরা শেষ ভালো করব, না ভালো হইলেও জোর করে ভালো করব, ঠিক আছে? ভাইয়ারা এত কষ্ট করতেছি তোমাদের জন্য, অবশ্যই শেষ ভালো হবেই। ওকে, এই দেখো ম্যাজিক দেখো, 1 2 3 বলবো, আমরা এখনই চলে আসতেছি, দেখছো এই যে চলে আসছি। ঠিক আছে, হুম ঠিক আছে সবকিছু ওকে। দেখো এই যে চলে আসছি, দেখছো ম্যাজিক দেখছো? ওকে ওকে ওকে। এই এখন বলো যে এই প্রশ্নটা সবার ক্লিয়ার হইছো কিনা। আচ্ছা অনেক ভালো লাগছে ভাইয়া, আপনার জন্য অনেক দোয়া। ওকে মুনতাহা ধন্যবাদ, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, সেরা ছিল। ওকে সুমনা, তারপরে হচ্ছে হিমেল, ওকে 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 সবার, আচ্ছা ঠিক আছে। সো আমার এতক্ষণ কষ্ট করে বক বক করাটা আসলে সার্থক, যে না পোলাপাইন বুঝছে ক্লাস, ঠিক আছে? ওকে, সো আমরা কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো আগে শেষ করছি। আমরা ভেক্টর অধ্যায় অলরেডি শেষ করছি, কাজ শক্তি ক্ষমতা শেষ করছি, নিউটন বলবিদ্যা আজকে একটা হইলো, আরো একটা বা দুইটা ক্লাস নিব আমি, কারণ নিউটন বলবিদ্যা অনেকগুলান কনসেপ্ট ভাই আসলে, ঠিক আছে? সো যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো বড় বড় অধ্যায় সেগুলো আমরা আগে শেষ করে নিচ্ছি, দেখবে যে লাস্ট মুহূর্তে আমাদের ছোট ছোট অধ্যায় পড়ে থাকবে, যেগুলো একটা ক্লাসে একটা অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ভালো লাগছে আহাদ, ওকে ধন্যবাদ। স্নেহা ধন্যবাদ, জি ক্লিয়ার। ওকে হিমেল ভিডিও আসছে ভাই, হ্যাঁ বললাম না হিমেল, আলটিমেটলি আমরা শেষ ভালো করেই ছাড়বো, এত কষ্ট করলাম তোমাদের জন্য, এখন শেষ ভালো না করলে হয়? So, আমরা শেষ ভালো করেই ছাড়ছি, ওকে। আচ্ছা, ওরে বাপরে, হিমেল কি মধু বুঝাইছো নাকি? তরমুজ তরমুজ তো তরমুজ দিয়ে ফেলছে, ওকে। আচ্ছা তো চলো, সো আলটিমেটলি আমাদের আজকের ক্লাসটা দা ইন্ড, ওকে। আজকের ক্লাসটা দা ইন্ড। তো আমাদের পার্ট 1 ক্লাস শেষ, ইনশাআল্লাহ আমরা পার্ট 2 পার্ট 3 ক্লাস তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে সবাই তো শেষ ভালো করছি তাই না? শেষ ভালো কিন্তু আমরা করছি, জোর করেই শেষ ভালো করছি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যাদের দাগানো স্লাইডটা প্রয়োজন তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবা। টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হতে পারলে আলটিমেটলি কি করবা, আমাদের পেজে মেসেজ করবা, অথবা আমাকেও মেসেজ করতে পারো, আমার প্রোফাইলে এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিলেই হবে, ঠিক আছে? সো আলটিমেটলি যে কোনো সমস্যায় আলটিমেটলি ভাইয়াকে বললেও হবে। সো আলটিমেটলি কি, ভাইয়া ফ্রি থাকা সাপেক্ষে তোমাদেরকে রেসপন্স করবো। অনেকে আবার খালি মেসেজ দিতেই থাকে, ভাইয়ারা তো একটু ব্যস্ত থাকে, একটু ধৈর্য ধারণ করতে হবে, ওকে। আচ্ছা তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ পিডিএফ ভাইয়া আমরা গ্রুপে দিয়ে দিব, ওকে। গ্রুপে দিয়ে দেবো, যারা এখনো গ্রুপ খুঁজে পাও না তারা আলটিমেটলি আমাকেও নক করতে পারো, এমডি মনিরুজ্জামান মুন্না লিখলেই হয়ে যাবে। তোমরা জাস্ট খালি নক করলে আমি সবকিছু বুঝাই দিব, ওকে। বাট একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ ভাইয়ারা একটু ব্যস্ত থাকি, তোমাদের জন্যই ব্যস্ততা আসলে, ক্লাসের স্লাইড ম্যাটেরিয়ালস অ্যানালাইসিস সবকিছু আসলে পড়াশোনার মধ্যেই থাকতে হয়, অফিসের মধ্যে থাকতে হয়, অথবা বাসার মধ্যে যখন থাকি তখনও ওই বই ঘাটাঘাটি করতে হয়, একটু ধৈর্য ধারণ করতে হবে, ওকে। আচ্ছা তাহলে ভাই, দিনাজপুর বোর্ডের, হ্যাঁ আমি দিনাজপুর, আমার কলেজ ছিল হচ্ছে আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটা হচ্ছে দিনাজপুরের চিরির বন্দরে অবস্থিত, ঠিক আছে? ওকে, সো এখনই পিডিএফটা দিন ভাই, হ্যাঁ দিয়ে দিব ভাই, দিয়ে দিব, ঠিক আছে? এই যে ভাইয়ারা একটু কষ্ট করে ক্লাস ক্লাস নিয়ে গলা টলা শুকাই যায়, এই জন্য ক্লাসের পরে একটু দেরিতে দেই, কারণ একটু রেস্ট নেই অথবা কিছু চাটা খাই বা একটু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগে, ঠিক আছে? তোমাদের মুন্না ভাইয়া কিন্তু একটু খাদক টাইপের, ঠিক আছে? ভাইয়া প্রচুর খায়। এই যে ক্লাস শেষ করবো না এখন, আগে কিচ্ছু, আমি এখন কিচ্ছু করবো না, এখন যা আগে খাবো তারপরে অন্য কথা। সো এই খাওয়ার একটা ব্রেক দিতে হবে, খাওয়ার পরে পিডিএফ দিয়ে দিব। তোমরা আবার জোর করো না যে ভাই খাওয়া দাওয়া বাদ দেন আগেই দেন, এটা আমি করতে পারবো না, ঠিক আছে? আমি অনেক ভোজন প্রিয় মানুষ, আগে পেট পূজা করতে হবে, দেন তোমাদেরকে যা আবদার আছে সব মিটাই দিব, ওকে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে কি পঞ্চগড় থেকে, আচ্ছা আপনার হচ্ছে পঞ্চগড়, ওকে। আমি হচ্ছে পীরগাছা, ঠিক আছে, আমার বাসা হচ্ছে পীরগাছা।
তাহলে তোমার সাথে মিল আছে, দেখছো? পঞ্চগড় পীরগাছা, পঞ্চগড় পীরগাছা, এখানে অনেকেই পীরগঞ্জেরও আছে। পীরগঞ্জ, পীরগাছা, পঞ্চগড় এগুলো কিন্তু আলাদা আলাদা। সো এই যার বাসা পঞ্চগড় আলটিমেটলি হয়তো পীরগাছাও চিনো। সো আমার বাসা হোম টাউন কিন্তু পীরগাছায়, বাট আমি এখন ঢাকায় থাকি, পলাশীতে। সো ইনশাল্লাহ ভালো মতো পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমাদের সঙ্গে ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে, ওকে? সো তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।